আয়মন চাঁদনিকে খেয়াল করেনি। সে তার চারপাশে উকি চুকি দিচ্ছে। হঠাৎ তার কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে আয়মন পিছু ফিরে তাকিয়ে দেখল চাঁদনি তার কাঁধে হাত দিয়ে রেখেছে আর অন্য হাতে থাকা ডায়েরিটা আয়মনের চোখের সামনে ধরে রেখেছে। আয়মন 32 পার্টি বের করে একটা হাসি দিল। তারপর দুজনেই বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে বের হয়ে তারা দৌড়ে গাড়িতে উঠে পড়ল। দুজনেই গাড়িতে উঠে হাঁফাচ্ছে। আয়মন তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে দিল। গাড়ি রকেটের গতিতে ছুটল চাঁদনিদের বাড়ির উদ্দেশ্যে। মিনার মাহিনের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না মাহিন কিভাবে এই অচেতন অবস্থায় ফ্রেশ হয়ে দিব্যি নাক টেনে ঘুমুচ্ছে। ড্রাঙ্ক অবস্থায় কখনো সম্ভব না নিজে নিজে ফ্রেশ হয়ে আরামচে ঘুম দেওয়া। মাহিন ভাইয়ার সাথে আবার প্রেতাত্মা ভর করেনি তো? বলেই ঢোক গিলতে লাগল। সে মনে মনে আকাশকুসুম ভাবতে লাগল। সেলিনা চৌধুরী রুমে পায়চারি করছে। মাহিনকে না দেখে উনি থাকতে পারছে না। মাহিনকে দেখার জন্য উনার মনটা ভীষণ উদ্বিগ্ন হয়ে আছে। শেষ পর্যন্ত উনি আর নিজেকে আটকাতে পারল না। মাহিনের রুমের দিকে হাঁটা ধরল। মিনার এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। সেলিনা চৌধুরী মিনারকে ক্রস করে মাহিনের পাশে বসে পড়ল। ওই সময়ের থাপ্পড়ের কথা মনে করে উনার চোখে পানি চলে আসল। উনি মাহিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা চুমো খেল। তারপর মিনারকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ মিনার, মাহিনের খেয়াল রাখার জন্য। আমি ভেবেছিলাম তুমি মাহিনকে চেঞ্জও করাওনি, কিন্তু এখন এসে উল্টোটা দেখলাম। কাল সকালে ওর ঘুম ভাঙলে লেবুর জল খাওয়াতে হবে। বমি করার পর সব অ্যালকোহল উগরে দিলই ওর নেশা কাটবে। মিনার বেকুবের মতো তাকিয়ে আছে শুধু। কিছু না করে ও ক্রেডিট পেয়ে গেল। সে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। তার কাছে সবকিছু ঘোলাটে লাগছে। সেলিনা চৌধুরী মাহিনের গায়ে কাঁথা টেনে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। চাঁদনিরা এতক্ষণে তাদের বাড়ির সামনে এসে পৌঁছে গেছে। গাড়ি থেকে নেমে দুজনেই ধীর পায়ে বাড়ির ভিতর ঢুকে গেল। বাড়িতে ঢুকেই ওরা স্টাডি রুমে চলে গেল। চাঁদনি বোরখা না খুলেই চেয়ারে বসে পড়ল সাথে আয়মনও। চাঁদনি চাবিটা দিয়ে খুব সাবধানে ডায়েরিটা খুলল। ডায়েরির প্রথম পৃষ্ঠাটা খোলার সাথে সাথেই একটা ফুটফুটে বাচ্চার ছবি চোখের সামনে ভেসে আসল। ওদের দুজনেরই বুঝতে বাকি রইল না এটা যে মাহিনের ছবি। চাঁদনি এবার দ্বিতীয় পৃষ্ঠাটা খুলল। ওইখানে লেখা ছিল, শ্রদ্ধেয় হাবিব ভাই, গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিল ও আপনার ঋণ শোধ হবে না। আপনি খুব মহান। আফতাবের বন্ধু হয়ে আপনি আমাদের জন্য অনেক করেছেন। আপনার মতো মহান মানুষ পৃথিবীতে দুটো আছে বলে আমার মনে হয় না। আপনার সাথে দেখা হয়েছিল প্রায় 29 বছর আগে। তখন আমার আর আফতাবের বিয়ের 4 বছর চলছিল, আর আপনার বিয়ের 3 বছর চলছিল। আপনার একটা সন্তানও ছিল, যার নাম ছিল নীর। বারটা ছিল রবিবার। ওই দিন আমি আর আফতাব হাসাহাসি করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বড় একটা ট্রাকের নিচে চাপা পড়ে থেতলে যেতাম যদি আপনি না থাকতেন। আল্লাহ আপনাকে উছিলা করে পাঠিয়েছিল আমাদের বাঁচানোর জন্য। ওই দিন থেকেই আপনার সাথে আমাদের পরিচয়। এই পরিচয়টা আস্তে আস্তে বন্ধুত্বে রূপ নেয়। অবশ্য আপনার ওয়াইফ আমাদের এই বন্ধুত্বের ব্যাপারে কিছুই জানত না। আপনার ওয়াইফকেও আমরা কখনো চোখে দেখিনি। আপনার কাছে আস্তে আস্তে আমরা পরিবারের সব কথা শেয়ার করতে থাকি। আপনি ও আপনার স্ত্রীর কথা,
আপনার বড় ছেলে নীরের কথা আমাদের কাছে শেয়ার করতেন। এইভাবে একটি বছর কেটে যায়। আমাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। বিয়ের 5 বছর পর ও আমার কোনো সন্তান হচ্ছিল না। এই বিষয় নিয়ে আমরা খুব হতাশ ছিলাম। অনেক বড় বড় ডক্টর দেখিয়েছিলাম, এমনকি দেশের বাহিরে গিয়েও ট্রিটমেন্ট করেছিলাম। সমাজের মানুষের উটকো কথা বিশ্বাস করে কবিরাজ পর্যন্ত দেখিয়েছিলাম, কিন্তু কোনো সুরাহা হয়নি। দিনের পর দিন আমি বালিশ চাপা দিয়ে কান্না করতাম একটা সন্তানের জন্য। আস্তে আস্তে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আমি। প্রতিদিন সমাজের কটু কথা শুনতে হতো। ওরা আমাকে রাস্তাঘাটে দেখলেই বন্ধা বন্ধা বলে খেপাত। আমি ও নিজেকে বন্ধা ভাবতে শুরু করেছিলাম। হঠাৎ একদিন শুনলাম আপনার ওয়াইফ প্রেগন্যান্ট, তাও আবার টুইন বেবি। আপনি খুব খুশি ছিলেন। ওই দিন আপনি মিষ্টি নিয়ে এসেছিলেন আমাদের বাড়িতে। আপনার খুশি দেখে আমরাও খুব খুশি হয়েছিলাম। তবে ভিতরে ভিতরে আমার বুকটা ফেটে যাচ্ছিল। মা হওয়ার যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খেত। আমার মনে হতো আফতাব আমাকে নিয়ে হ্যাপি ছিল না, কারণ বিয়ের 5 বছর পরে আমি ওকে একটা সন্তান দিতে পারছিলাম না। নিজেকে ব্যর্থ মনে হতো। আফতাব কখনো ওর কষ্টটা আমাকে বুঝাতো না, তবে আমি বুঝে নিতাম। মাঝে মাঝে ওকে আমার আড়ালে কান্না করতেও দেখেছি। আমার সামনে এসে সে আমাকে সাপোর্ট করত, ভরসা দিত ঠিকই, কিন্তু আমার আড়ালে সে কান্না করত। এভাবে চলে গেল 8 মাস। আমার মনোবল দিন দিন ভেঙে যাচ্ছিল। পাগলের মতো হয়ে যাই আমি। নাওয়া খাওয়া সব ভুলে আমি উন্মাদ প্রায়। একদিন আফতাবের অফিস থেকে আসতে লেট হচ্ছিল। আমার মাথায় তখন একটা শয়তানি বুদ্ধি আসে। আমি সিলিংয়ের সাথে উড়না বেঁধে গলায় ফাঁস দিতে গিয়েছিলাম। নিঃসন্তান হয়ে বেঁচে থাকার চেয়ে আমার আত্মহনন করা অধিক শ্রেয় মনে হয়েছিল। সব ঠিকঠাক করে রেখেছিলাম। এবার শুধু খাটের উপর রাখা টুলটার উপর দাঁড়িয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখা উড়নাটায় মাথা ঢুকিয়ে ঝুলার পালা। কিন্তু এর আগেই কোথা থেকে হাবিব এসে আমার পা ধরে আমাকে আটকে দেয়। আমি অনেক চেষ্টা করে ও গলায় ফাঁস লাগাতে পারিনি। ধস্তাধস্তির এক পর্যায়ে হাবিব আমার গালে থাপ্পড়ের 5 আঙ্গুল বসিয়ে দেয়। তখন আমি একেবারে শান্ত হয়ে যাই, কিন্তু চোখগুলো অশান্ত হয়ে ওঠে। চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে থাকে। হাবিব এবার আমাকে ঝাঁকিয়ে বলতে থাকে, কি হয়েছে সেলিনা? তোমার মাথা ঠিক আছে তো? আমার বিশ্বাস হচ্ছে না তোমার মতো এত বাস্তবধর্মী মানুষ এই জঘন্য পাপ কাজটা কিভাবে করছিল। তোমার বিবেকে বাঁধেনি? তুমি কি জানো না আত্মহননকারীর জন্য জান্নাত ও হারাম? আমি এবার চিৎকার দিয়ে বলে উঠলাম, আমার মতো বন্ধা নারীর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না স্বামীকে সন্তান সুখ দিতে পারছি, না নিজে সুখী হতে পারছি। আর সমাজের কটু কথা তো বাদই দিলাম। আমাকে কেন বাঁচালেন হাবিব ভাই? আমার বেঁচে থাকার শখ মিটে গেছে। এবার আমি মরতে চাই। তাহলে আফতাব নতুন কাউকে বিয়ে করে নতুন বউ আর সন্তান পাবে। আফতাব অফিস থেকে এসে দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে নিয়েছিল। উনার চোখে পানি টলমল করছে। সেলিনা আফতাবকে নিয়ে এরকম উটকো চিন্তা ভাবনা করে এটা উনার জানা ছিল না। উনি দরজা থেকে সরে এসে সেলিনা আর হাবিবের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। আফতাব সেলিনার দিকে তাকিয়ে আর নিজেকে আটকে পারল না। সেলিনাকে টাইট করে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় আর বলতে থাকে, আমার তুমি হলেই চলবে সেলিনা। বিশ্বাস করো, আমার সন্তান লাগবে না। হাবিবের খুব কষ্ট হচ্ছিল ওদের কষ্ট দেখে। তাই উনি হুট করে বলে উঠল, তোমাদের সন্তান হবে। আমি এনে দিব তোমাদের সন্তান।
আফতাব আর সেলিনা দুজনেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হাবিবের দিকে। হাবিব ওদের উদ্দেশ্য করে বলল, অবাক হওয়ার মতো কিছু হয়নি। আমার সন্তান মানে তোমাদেরও সন্তান। আমি আমার এক সন্তানকে তোমাদের হাতে তুলে দিব। কাল সাবরিনার ডেলিভারির ডেট। এটাই তোমাদের জানাতে এসেছিলাম। এসে দেখি সেলিনা গলায় ফাঁস লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমার যমজ সন্তান থেকে তোমাদের একটা সন্তান দিয়ে দিব। আমি জানি তোমরা আমার সন্তানকে অযত্নে রাখবে না। হাবিব কথাগুলো বলছিল আর চোখ দিয়ে পানি পড়ছিল। সেলিনা আর আফতাবের চোখে মুখে হাসি উপচে পড়ছে। ওরা ভাবেনি হাবিব এমন একটা প্রস্তাব দিবে ওদের। আফতাব হাবিবকে জড়িয়ে ধরে বলতে লাগল, তুই জানিস না তুই আমাকে কতটা সুখ দিয়েছিস। আমি তোর কাছে সারা জীবন ঋণী থাকব। সেলিনা চৌধুরী কিছু বলার ভাষা পাচ্ছে না। উনি থ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে উনি সেন্সলেস হয়ে যায়। হাবিব বুঝতে পেরেছে বেশি ওয়েজিত হওয়ার কারণে সেলিনা সেন্সলেস হয়ে গেছে। হাবিব আর কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরের দিন রাতে ডেলিভারির ডেট অনুযায়ী সাবরিনা আবরারের ব্যথা শুরু হয়ে যায়। হাবিব তাড়াতাড়ি সাবরিনাকে হসপিটালে ভর্তি করে দেয়। সিজারে 2 ঘন্টা অস্ত্রোপচারের পর সাবরিনা সফল হয় টুইন বেবি জন্ম দিতে। আমি আর আফতার ওই দিন হসপিটালেই ছিলাম। অপারেশনের পর সাবরিনা প্রায় 1 ঘন্টা অচেতন অবস্থায় থাকে। এই সুযোগেই হাবিব আমাদের হাতে ওর এক সন্তানকে তুলে দেয়। ফুটফুটে বাচ্চাটাকে দুহাতে আঁকড়ে ধরি আমি। আমার চোখ দিয়ে সুখের কান্না ঝরছে। আমি আর 1 মিনিট ওইখানে দাঁড়াইনি। ছুটে চলে আসি আমাদের বাড়িতে। আমার পুরো বাড়ি আলো করে মাহিনের আগমন ঘটে। আমার দুনিয়াটা তখন বদলে যায়। খুব যত্নে আগলে রাখি ওকে। হাবিবের আত্মত্যাগ আমি জীবনেও ভুলব না। এভাবে প্রায় 3 বছর কেটে যায়। মাহিন তার আদো আদো বুলিতে আমাকে মা বলে ডাকতে শিখে। নিজেকে তখন প্রকৃত নারী বলে মনে হতো। হঠাৎ একদিন আমার খুব মাথা ঘুরে আসে। আফতাব আমাদের পারিবারিক ডক্টরকে ডেকে আনে। উনি কিছুক্ষণ পর চেক আপ করে আমাকে জানায় আপনি 1 মাসের অন্তর্সোয়া। আল্লাহ এতদিন পর আমার দিকে মুখ তুলে চেয়েছে। পুরো বাড়ি আবার নতুন অতিথির আগমনে হেসে ওঠে। প্রায় 8 মাস পর আমার কোল আলো করে মিনার জন্ম নেয়। পুরো বাড়িতে আমার 2 ছেলের বিচরণ। আমার কলিজার টুকরোগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। মাহিন যত বড় হতে থাকে ততই আমার অস্বস্তি আর ভয় বাড়ছিল। তাই আমি মাহিনকে 15 বছর হওয়ার সাথে সাথেই ব্যাংকক পাঠিয়ে দেই, যেন ওর অতীত জীবন ওর টিকিটিও না খুঁজে পায়। এভাবেই আমাদের জীবন হাসি খুশি আনন্দ আমেজে কাটছিল। হঠাৎ দুঃস্বপ্নের মতো কানে ভেসে আসে হাবিবের মৃত্যুর খবর। মাহিনকে ওই দিন হসপিটালে আমাদের হাতে তুলে দেওয়ার পর থেকে হাবিব আর আমাদের সাথে যোগাযোগ রাখেনি। মাহিনকে দেখলে হয়তো তার পিতৃ আত্মা জেগে উঠতে পারে, তাই হাবিব আমাদের থেকে দূরে সরে গিয়েছিল। হাবিবকে শেষবারের মতো দেখার ইচ্ছে ছিল, কিন্তু সাহস করে উঠতে পারিনি। মনের মধ্যে অজানা ভয় হতো। যে মানুষটা আমাকে নতুন জীবন দিল, সেই মানুষটাই আজ পৃথিবীতে নেই। কিছু কিছু মানুষ মরেই গিয়ে ও আমাদের মনের মনি কোঠায় অমর হয়ে থাকে। তাদের মৃত্যু নেই, তারা আমাদের মনে মহান মানব হয়ে বেঁচে থাকে। যেমন তুমি হাবিব। তোমার মহানুভবতা প্রকাশ করার কোনো মহান শব্দ আমার জানা নেই। চাঁদনি ডায়েরিটার শেষ পৃষ্ঠা উল্টে দেখল ছন্দ আকারে কয়েকটা লাইন লিখা। সে ছন্দটা হল, হে মহামানব আপনি ওই পারে ভালো থাকবেন। আমি না হয় একজন তুচ্ছ মানব হয়ে এই পার থেকে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করে।
ভালোবাসা রাখবেন। আপনার এই আত্মত্যাগ আমি আমার মনের গুপ্ত কোটরে ডায়েরি আকারে বন্দি করে রেখেছি। যদি কখনো সুযোগ পাই তাহলে আমি আপনার এই আত্মত্যাগের কথা সমাজের প্রতিটা মানুষের বলে বলে বেড়াব। চাঁদনি ডায়েরিটা বন্ধ করে অঝরে কাঁদতে লাগল। তার খালুজান এত মহান মানুষ এটা সে আজ জানল। অথচ এতদিন সে খালুকে নিয়ে মনে মনে অভিযোগের পাহাড় গড়ে তুলেছিল। উনি তার পিতৃ মায়া ভুলে গিয়ে তার সন্তানকে অন্য কারো হাতে তুলে দিল। এই যুগে কি আসলেই এমন মহান মানুষ আছে? আয়মনের চোখেও পানি চলে এসেছে। শুধু গড়িয়ে পড়ার অপেক্ষা। তবে মনে মনে আয়মন খুব খুশি। কারণ নূর আর মাহিন যমজ ভাই। দুইজনের রক্ত এক, চেহারা এক, ব্যক্তিত্ব এক, চলাফেরা এক, আচার আচরণও এক, ভিতরের মনটাও এক। শুধু প্রকাশের ধরন ভিন্ন। চাঁদের জন্য একদম পারফেক্ট। চাঁদ ও মাহিনের মধ্যে তার নূরকে খুঁজে পাবে। অন্যদিকে খালামনি তার সন্তান খুঁজে পাবে আর নীর ভাইয়া তার কলিজার টুকরো ভাইকে। এবার শুধু জানতে হবে মাহিনের মনে চাঁদনির জন্য কোনো জায়গা আছে কিনা। যদি বুঝতে পারি মাহিনের মনে চাঁদের জন্য জায়গা আছে, তাহলে চাঁদ আর নূরের অতীতটা মাহিনের সামনে নিয়ে আসব। চাঁদনি সেই কখন থেকে আয়মনকে ডাকছে, কিন্তু আয়মন তার চিন্তার জগৎ নিয়ে ব্যস্ত। চাঁদনি এবার আয়মনকে একটা ঝাঁকুনি দিল। আয়মনের এতক্ষণে ধ্যান ভাঙ্গল। সে চাঁদনির দিকে তাকিয়ে বলল, এবার সত্যিটা সবার সামনে আনতে হবে। তবে এখন না, জায়মার বিয়ের দিন। 3 দিন বাদেই আফতাব আঙ্কেল চলে আসবে। এরপর থেকেই জায়মার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বিয়ের দিন 2 বাড়ির মানুষই থাকবে। আর ওই দিনই হাটে হাড়ি ভাঙ্গতে হবে। চাঁদনি মুখটা মলিনন করে বলল, সব হবে। তবে মাহিনের মমো আর ড্যাডের জন্য খুব খারাপ লাগছে। মাহিন সত্যিটা জানলে কি রিয়েক্ট করবে আল্লাহ মালুম। তবে সে খুব ভেঙ্গে পড়বে। আয়মন চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলল, দেখ চাঁদ, মাহিন সাময়িক কষ্ট পাবে ঠিকই, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওর সত্যিটা জানা দরকার। শুধু ওর কেন, আমাদের পুরো পরিবারের ও সত্যিটা জানতে হবে। সত্য কখনো গোপন থাকে না চাঁদ। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। যা তুই বরং এবার গিয়ে ঘুমিয়ে পড়। অনেক রাত হয়েছে। চাঁদনি আর কথা না বাড়িয়ে ডায়েরিটা নিয়ে স্টাডি রুম থেকে বের হয়ে গেল। আয়মন ও পিছু পিছু বের হয়ে গেল। চাঁদনি তার রুমে গিয়ে দেখল কায়রা আর লাবিবা ঘুমে কাত হয়ে গেছে। এতক্ষণ চাঁদনির অনুপস্থিতি তারা টের পায়নি। চাঁদনি পা টিপে টিপে রুমে ঢুকে বোরখাটা খুলে লাবিবার পাশে শুয়ে পড়ল। কাল হসপিটালের কাজ শেষে তাকে সাদমানের সাথে দেখা করতে যেতে হবে। সাদমান অনেক রিকোয়েস্ট করেছে কাল ওর সাথে দেখা করার জন্য, তাই সে বারণ করতে পারেনি। 3 বছর মানুষটার সাথে একই হসপিটালে কাজ করেছে, তাই সাদমানের রিকোয়েস্টটা চাঁদনি না রেখে পারল না। চাঁদনি খুব খুশি আজ, কারণ সে তার খালামনিকে উনার হারানো সন্তান খুঁজে দিয়েছে। এবার শুধু সামনে আনার পালা। এসব ভাবতে ভাবতেই চাঁদনির চোখ লেগে এলো। ঘড়িতে সকাল 8টা। মাহিন এখনো বেঘোরে ঘুমাচ্ছে। সেলিনা চৌধুরী হাতে 1 গ্লাস লেবুর জল এনে মাহিনের বেডের সামনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পর ও মাহিনের ঘুম ভাঙছে না। সেলিনা চৌধুরী এবার উনার হাতে থাকা গ্লাসটা ডেস্কের উপর রেখে মাহিনকে শোয়া থেকে টেনে তুলে। মাহিন ঢুলু ঢুলু চোখে তার মোমের দিকে তাকিয়ে আছে। সেলিনা চৌধুরী এবার ডেস্কের উপর রাখা লেবুর জলটা মাহিনকে জোর করে খাইয়ে দিল।
সাথে সাথে মাহিন বমি করে পুরো বিছানা ভাসিয়ে দিল। প্রায় 10 মিনিট পর তার নেশা কাটে। মাহিন তাড়াতাড়ি বিছানা থেকে উঠে কপালে হাত দিয়ে নাক মুখ কুঁচকে সেলিনা চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ায়। উনি মাহিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে মাহিনকে এখনই চোখ দিয়ে জ্বালিয়ে দিবে। মাহিন তার মোমের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক দিলে। তার আস্তে আস্তে কাল রাতের কথা মনে করতে থাকে। কাল রাতে সে ড্রিঙ্কস করে বাড়িতে এসেছিল। অনেক মাতলামো ও করেছিল। সে এবার চোখ নামিয়ে ভিজা বিড়ালের মতো মুখ করে কানে ধরে তার মমকে বলে, মম কানে ধরেছি। আর কখনো এরকম ভুল হবে না। কাল মাথাটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ ফরগিভ মি। সেলিনা চৌধুরী বুকে দুহাত গুজে রাগী দৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে বলে, এক শর্তে আমি তোমায় ক্ষমা করতে পারি। মাহিন তার কান ছেড়ে বলল, কি শর্ত মম? তুমি যা বলবে আমি তাই শুনব। তবুও তুমি আমার সাথে রাগ করে থেকো না। সেলিনা চৌধুরী, তোমার ড্রিঙ্কস করার কারণটা আমায় তাড়াতাড়ি বলে ফেলো। মাহিন পিছু ঘুরে হাঁটতে হাঁটতে বারান্দার কাছে চলে এলো। সেলিনা চৌধুরী ও মাহিনের পিছে হাঁটা ধরল। মাহিন বারান্দার গ্রিলে ধরে বলতে লাগল, মম জানো তোমার ছেলেটা খুব অভাগা। তোমার ছেলের ভাগ্যে কোনো নারীর ভালোবাসা নেই। মাহিন এবার বারান্দা থেকে মুখ ফিরিয়ে সেলিনা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মম তুমি ওই দিন ঠিকই বলেছিলে, চাঁদকে আমি ভালোবেসে ফেলেছি। আমি ভুলেই গিয়েছিলাম চাঁদ অনেক দুর্লভ বস্তু। তাকে কখনো কাছ থেকে দেখা যায় না, আবার ছোঁয়াও যায় না, শুধু দূর থেকে দেখা যায় আর অনুভব করা যায়। আমি এই দুর্লভ চাঁদটাকেই বড্ড ভালোবেসে ফেলেছি মম। সেলিনা চৌধুরীর চোখে পানি টলমল করছে, কারণ মাহিনের চোখের কোণে পানি চিকচিক করছে। উনি বুঝে গেছে উনার ছেলে ভালোবেসে মরেছে। উনি এবার মাহিনের গালে হাত দিয়ে বলল, বেটা, রাতের আকাশের ওই চাঁদটা দুর্লভ হতে পারে ঠিকই, কিন্তু দিনের আলোতে যে চাঁদের বিচরণ হচ্ছে তোমার মনে, সে চাঁদ দুর্লভ না। তোমার মম তোমার হাতে সেই চাঁদ এনে দিবে। তুমি কেন কষ্ট পাচ্ছ বেটা? তোমার মম আছে তো। মাহিন এবার তার মমকে জড়িয়ে ধরে বলল, মম, সেই চাঁদটা যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে কি তোমার উচিত হবে সেই চাঁদটাকে তোমার ছেলের হাতে তুলে দেওয়া? সেলিনা চৌধুরী তার বুক থেকে মাহিনকে উঠিয়ে বলল, তুমি সিউর বেটা? চাঁদ অন্য কাউকে ভালোবাসে? মাহিন, হুম মম, আমি সিউর। আমি নিজের কানে সব শুনেছি। এবার শুধু ওর মুখ থেকে শোনার পালা। সেলিনা চৌধুরী, বেটা, মাঝে মাঝে কানে শোনা আর চোখে দেখা ও ভুল হতে পারে। মাহিন তার মোমের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, মম, চাঁদ সাদমানকে ভালোবাসে। আর সাদমান তো সেই 3 বছর আগে থেকেই চাঁদকে ভালোবাসে। আর আমি তো চাঁদকে মায় কয়েকদিন হলো চিনি। তবে আমার ভালোবাসার গভীরতা অনেক বিশাল মম। আমি চাঁদ পাখিকে খুব ভালোবেসে ফেলেছি মম। ওকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। কিছুটা থেমে আবার বলল, জানো মম, আজ সাদমান চাঁদকে তার ভালোবাসার কথা জানাবে। সাদমান আমেরিকা থেকে চাঁদের জন্য রিং নিয়ে এসেছে, আজ পরাবে বলে। সাদমান আজ আমাকে ওর সাথে থাকতে বলেছে। আমি রাজি হয়ে গেলাম। আমার ভালোবাসা কখনো প্রকাশ পাবে না মম। আমি হেরে গেছি বন্ধুত্বের কাছে, আমার ভালোবাসার কাছে। কথাগুলো বলতে বলতে মাহিনের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল।
মাহিন তাড়াতাড়ি জলটা মুছে নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। সেলিনা চৌধুরী নির্বাকার হয়ে এখনো দাঁড়িয়ে আছে বারান্দায়। মাহিনকে বুঝো দেওয়ার মতো কোনো ভাষা নেই উনার কাছে। তবে উনি বুঝে গেছে এই মুহূর্তে একমায় এমনই আছে যে উনাকে হেল্প করতে পারবে। সেলিনা চৌধুরী দ্রুত পায়ে প্রস্থান নিল। প্রায় 20 মিনিট পর মাহিন ওয়াশরুম থেকে বের হল। আজ তার খুব তাড়া আছে। আজ দুটো অপারেশন আছে তার। তাই সে তাড়াহুড়ো করে রেডি হয়ে ব্রেকফাস্ট না করেই গাড়ি নিয়ে বের হয়ে গেল। অন্যদিকে চাঁদনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিচের ঠোঁটটা বেশি কেটে গেছে। এই ঠোঁট নিয়ে এখন রুম থেকে বের হওয়া যাবে না। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। মাহিনের প্রতি খুব রাগ হচ্ছে তার। নেশা করে ওর ঠোঁটের উপর মাহিন এভাবে অত্যাচার চালাবে সে ভাবতেও পারেনি। চাঁদনি এবার মিনমিন করে বলতে লাগল, বজ্জাত মাহিন না। প্রেম করবি একজনের সাথে আর অত্যাচার করবি আমার উপর। কি বেশরম ছেলে রে বাবা। দাঁড়া তোর ওই রাক্ষসী গার্লফ্রেন্ডকে পেয়ে নেই। তুই যে মাতাল হয়ে আমার ইজ্জত হরণ করেছিস তার প্রমাণ সহ ওই মেয়েকে দেখাব। তখন তোর চ্যাটাং চ্যাটাং কথা বের হয়ে যাবে। তোর ভালোবাসার 12টা বাজাব। চাঁদকে এখনো চিনিসনি তুই। তোর যমজ ভাই নূর এই চাঁদকে খুব ভালো করে চিনে। আস্তে আস্তে তুই ও চিনবি। তুই যেমন আমার হবি না তেমনি অন্য কোনো রাক্ষসীকে ও আমি তোর হতে দিব না। মিলিয়ে নিস আমার কথা। চাঁদনি এবার কায়রার ব্যাগ থেকে চুপি চুপি মেরুন কালার একটা লিপস্টিক বের করে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে সুন্দর করে লাগিয়ে নিল। আয়নার দিকে তাকিয়ে সে নিজেই নিজেকে চিনতে পারছে না। পুরো মুখটাতে লিপস্টিকটা উজ্জ্বল হয়ে আছে। চাঁদনির সৌন্দর্য আরও 3 গুণ বেড়ে গেল। পিছন থেকে কায়রা এসে গালে 2 হাত দিয়ে মুখটা হা করে দাঁড়িয়ে আছে। চাঁদনি আয়না দিয়ে সব দেখছে। চাঁদনি পিছু ফিরে কায়রাকে উদ্দেশ্য করে বলল, আমার কি সাজতেন মন চায় না নাকি? সামান্য একটু লিপস্টিকই তো দিয়েছি, এত অবাক হওয়ার কি আছে? এ কথা বলেই চাঁদনি এপ্রনটা হাতে নিয়ে কায়রার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। কায়রা ভ্যাবলার মতো দাঁড়িয়ে শুধু মাথা নাড়াল। চাঁদনি আর কায়রা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিছুক্ষণ পর চাঁদনি হসপিটালের সামনে এসে দেখল মাহিনের গাড়ি হসপিটালের গেইটের সামনেই পার্ক করা আছে। তার মানে মাহিন চলে এসেছে। চাঁদনি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে হসপিটালের ভিতর হাঁটা ধরল। মাহিন তার কেবিনের সামনে দাঁড়িয়ে পেশেন্টের সাথে কথা বলছে। হঠাৎ তার চোখ গেল সামনের দিকে। চাঁদনি কায়রার সাথে হেসে হেসে কথা বলছে আর হাঁটছে। চাঁদনির চুলগুলো বেনুনি করা। সামনে এনে রেখেছে চুলগুলো। হালকা বাতাসে চাঁদনির সামনের ছোট ছোট চুলগুলো উড়ছে। ঠোঁটের করা লিপস্টিকটা মাহিনের চোখকে আকৃষ্ট করে তুলছে। কিছুতেই সে চোখ সরাতে পারছে না। চাঁদনি আজ ও সাদা লং কামিজ পরেছে। মাহিন ভেবে পায় না চাঁদনি কেন সবসময় সাদা ড্রেস পরে। হঠাৎ করে মাহিনের সাদমানের কথা মনে করে মিনমিন করে বলতে লাগল, আজ সাদমানের সাথে দেখা করবে বলে এত সুন্দর করে সেজে গুজে এসেছ তাই না চাঁদ পাখি? সত্যি আজ সাদমান তোমাকে দেখে চোখ ফিরাতে পারবে না। অপরূপা লাগছে তোমাকে আজ। চাঁদনি যেই না সামনের দিকে তাকালো অমনি মাহিন উল্টো পাশে ঘুরে অপারেশন থিয়েটারে ঢুকে গেল। চাঁদনি শুধু মাহিনের পিছনটা দেখেছে। এতেই চাঁদনি শান্তি। চাঁদনি একটা মুচকি হাসি দিয়ে তার চেম্বারে ঢুকে পড়ল। বিকাল 5টা।
মাহিন পর পর দুটো অপারেশন করে ক্লান্ত হয়ে পড়েছে। সে তার চেম্বারে এসে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ল। ওই দিকে চাঁদনির ও রোগী দেখা শেষ। চাঁদনি তার চেম্বার থেকে বের হয়ে এদিক সেদিকে উকি দিয়ে মাহিনকে খুঁজছে। মাহিনকে কোথাও দেখতে না পেয়ে চাঁদনি মাহিনের চেম্বারে ঢুকে পড়ল। চেম্বারে ঢুকে দেখল মাহিন মাথায় হাত দিয়ে চেয়ারে হেলান দিয়ে রেখেছে। মাহিনের হাতে লাল কিছু দেখতে পেয়ে চাঁদনির বুকটা ধক করে উঠল। চাঁদনি দৌড়ে গিয়ে মাহিনের হাতটা চেপে ধরল। মাহিনের হাত থেকে রক্ত পড়ছে। অপারেশন করার সময় কেচির ধারালো অংশ দিয়ে মাহিনের হাত কেটে যায়। চাঁদনি হাতটা চেপে ধরার সাথে সাথেই মাহিন চোখ খুলে চাঁদনিকে দেখে চাঁদনির হাতটা এক ঝটকায় সরিয়ে দেয় আর চোখ লাল করে বলে, কোনো অধিকারে আপনি আমার হাত ধরেছেন? আপনি আমার হসপিটালের সামান্য কর্মচারী মায়ে। আপনার বোনের সাথে যখন আমার ভাইয়ের বিয়ে হবে তখন আপনি আমার আত্মীয় হবেন। এর আগে আপনি একজন থার্ড পারসন। সো আপনি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। চাঁদনি নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না। না হাসছে না কাঁদছে। মাহিনের কথাগুলো তার এক কান দিয়ে ঢুকে আবার অন্য কান দিয়ে বের হয়ে গেছে। তার ধ্যান শুধু মাহিনের হাতের দিকে। মাহিনের করা কথার চেয়ে ওর কাছে বেশি কষ্টদায়ক মাহিনের হাতের কাটা অংশটা। এই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাহিনের হাত থেকে রক্ত পড়া বন্ধ করা। তাই সে মাহিনের করা কথাগুলো উপেক্ষা করে মাহিনের ডেস্ক থেকে ফার্স্ট এইড বক্স বের করতে ব্যস্ত হয়ে পড়ে। মাহিন হা করে চাঁদনির কাণ্ড দেখছে। এত বাজে বাজে কথা শোনার পরে ও চাঁদনি কিভাবে পারে এতটা বেহায়া হতে। চাঁদনি ফার্স্ট এইড বক্স নিয়ে মাহিনের সামনে দাঁড়িয়ে পড়ে। মাহিন চাঁদনির ব্যবহারে অবাক না হয়ে পারছে না। চাঁদনি মাহিনের হাতটা টেনে নিয়ে খুব সাবধানে স্যাভলন দিয়ে কাটা অংশটা মুছে একটা ওয়ান টাইম ব্যান্ডেড লাগিয়ে দেয়। মাহিন চাঁদনির দিকে হা করে তাকিয়ে আছে। চাঁদনিকে দেখে মাহিনের মনে হচ্ছে সে যতটা না হাত কেটে যন্ত্রণা পেয়েছে তার থেকে দ্বিগুণ বেশি যন্ত্রণা চাঁদনি পাচ্ছে। চাঁদনির চোখে মুখে তা স্পষ্ট দেখা যাচ্ছে। মাহিন এই যন্ত্রণার কোনো সুই খুঁজে পাচ্ছে না। চাঁদনি ব্যান্ডেড করার পর মাহিনের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনার হসপিটালের কর্মচারী হিসেবে আপনার খেয়াল রাখাটা আমার কর্তব্য ছিল স্যার। মাসে মাসে আপনি মোটা অঙ্কের টাকা দিবেন তাই মনুষ্যত্বের দায় আপনার ধারালো কথার বিপরীতে গিয়ে আপনার সাহায্য করলাম। আমাকে মাফ করবেন থার্ড পারসন হয়ে ও আমি আপনার হাত ধরলাম। আমার তো কোন অধিকারই নেই আপনার হাত ধরার। এগেইন সরি স্যার। এ কথা বলেই চাঁদনি সামনে হাঁটা ধরে। মাহিন এখন নিজেই নিজের প্রতি বিরক্ত। চাঁদনি খুব হার্ট হয়েছে মাহিনের কথায়। মাহিন বুঝতে পেরে নিজেই নিজের গালে চড় মারা শুরু করল। আর মৃদু চিৎকার দিয়ে বলল, প্লিজ চাঁদ পাখি তুমি এভাবেই অধিকার দেখিয়ে আমার জীবনে থেকে যাও। আমি তোমাকে চাই। আমার অগোছালো জীবনের শেষটা সুন্দর করার জন্য তোমাকে আমার দারুণভাবে চাই। তুমি সাদমানের প্রস্তাবে রাজি হয় না চাঁদ পাখি। তুমি আমার হয়ে থেকে যাও। রাতের আকাশের চাঁদটা যেমন আকাশের বুকে খুব যত্নে থাকে, আমিও তোমাকে ঠিক সেইভাবে আমার বুকে যত্নে আগলে রাখব। কখনো বৃষ্টির আড়ালে তোমার মুখ লুকাতে দিব না। তুমি সবসময় আমার আকাশে উজ্জ্বল চাঁদ হয়ে জ্বলবে। কোনো বৈরী আবহাওয়া আমার আকাশে ঠাঁই পাবে না। আমার পুরো আকাশ জুড়ে চলবে শুধু চাঁদের বিচরণ। এবার শুধু তোমার সম্মতির অপেক্ষা। চাঁদনি তার চেম্বার গুছিয়ে মধুমতি পার্কের উদ্দেশ্যে রওনা হল। কায়রাকে বাসায় পাঠিয়ে দিয়েছে চাঁদনি।
মাহিন এখনো চেম্বারে বসে আছে। কোথাও যেতে ইচ্ছে করছে না তার। মাহিন এক ধ্যানে চাঁদনির লাগিয়ে দেওয়া ব্যান্ডেডের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মাহিনের ফোন বেজে ওঠে। মাহিন তার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সাদমানের কল। মাহিনের আপই থাকা শওয়ে ও সে ফোনটা পিক করতে বাধ্য হয়। সে তার প্রতিহিংসার জন্য বন্ধুত্ব নষ্ট করতে পারে না। মাহিন কলটা রিসিভ করার সাথে সাথেই সাদমান বলে উঠে, কই তুই? তোকে বলেছিলাম না বিকেল 5টায় মধুমতি পার্কে চলে আসতে। মাহিন, না আসলে হয় না। সাদমান, না হয় না। তাড়াতাড়ি চলে আয়। আমি আর কোনো কথা শুনতে চাই না। ব্যাস। মাহিন, চাঁদনি এসেছে? সাদমান কাছাকাছি চলে এসেছে। মাহিন, আসছি আমি বলেই ফোনটা কেটে দিল। মাহিন ফোনটা কেটে চেম্বার থেকে বের হয়ে গেল। ওইদিকে চাঁদনি মধুমতি পার্কের কাছাকাছি চলে এসেছে। রিকশায় বসে আছে সে। রিকশায় খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। হালকা বাতাসে মন প্রাণ জুড়িয়ে যায়। রিকশায় বসে আশেপাশের পরিবেশকে খুব কাছ থেকে সরাসরি উপভোগ করা যায়। সব মিলিয়ে নিজেকে প্রাণবন্ত মনে হয়। আজ কেন জানি চাঁদনির রিকশায় চড়তে ইচ্ছে করছিল। নূর আর চাঁদনি প্রায় রিকশায় উঠে পুরো এলাকা ঘুরত। চাঁদনির রিকশায় ঘুরতে খুব ভালো লাগে। চাঁদনির ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে নূর তার বড় প্রাইভেট কার রেখে চাঁদনির সাথে রিকশায় ঘুরত। নূরের কথা মনে পড়তেই তার ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ পর মুখটা আবার মলিন হয়ে যায়। মাহিনের ওই কড়া কথাগুলো চাঁদনির মনে খুব দাগ কেটেছে। কখনো কখনো মুখের কথা ও শরীরের আঘাতের চেয়ে বেশি যন্ত্রণা দিয়ে ফেলে। এসব ভাবতে ভাবতেই চাঁদনি এসে পৌঁছে যায় মধুমতি পার্কের সামনে। সে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে পার্কের ভিতর হাঁটা শুরু করে। মাহিন আনমনে গাড়ি ড্রাইভ করছে। মুখটা তার নেতিয়ে আছে। গলা থেকে টাইটা নিচে ঝুলে রয়েছে। নীলাভ চোখগুলোতে হতাশা দেখা যাচ্ছে। স্পাইক করা চুলগুলো এলোমেলো হয়ে আছে। সব মিলিয়ে মাহিনকে খুব বিষণ্ণ লাগছে। কিছুক্ষণ পর মাহিনও এসে পৌঁছে গেল মধুমতি পার্কের সামনে। সেই গাড়ি থেকে নেমে সামনে হাঁটা ধরল। সাদমান পুরো পার্কটা আজ বুকিং করে রেখেছে। এই পার্কটার একটা বিশেষত্ব আছে। পুরো পার্কটার মাঝখানে একটা বড় ল্যাক রয়েছে। ল্যাকের পানিগুলো হালকা নীল। হালকা হাওয়ায় ও ল্যাকের পানিগুলো নড়ে চড়ে ওঠে। মনে হয় যেন বড় কোনো সাগরের বুকে স্রোত উপচে পড়ছে। খুব নিরিবিলি আর শান্ত একটা পরিবেশ। ল্যাকটার সামনে বড় একটা টেবিল আর দুটো স্পেশাল চেয়ারের ব্যবস্থা করেছে সাদমান। চেয়ারের আশেপাশের পুরো জায়গাটা বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল আর ঝাড়বাতি দিয়ে সাজিয়ে রেখেছে। টেবিলের উপরটা বিভিন্ন কালারের ক্যান্ডেল দিয়ে সাজানো। তাদের বসার জায়গাটা বিভিন্ন ধরনের পর্দা দিয়ে ডেকোরেট করা হয়েছে। হালকা বাতাসে পর্দাগুলো নড়ে চড়ে উঠছে। সব মিলিয়ে মনোমুগ্ধকর একটা পরিবেশ। সাদমান আজ ব্ল্যাক কালার একটা শার্ট পরেছে। তার ফর্সা শরীরে ব্ল্যাক কালারটা খুব ভালো মানিয়েছে। চুলগুলো স্পাইক করা। হাতে ব্ল্যাক ঘড়ি। সব মিলিয়ে সাদমানকে খুব সুন্দর লাগছে। চাঁদনি ল্যাকের কাছে এসেই অবাক হয়ে যায়। তার চোখ দুটো গোল গোল হয়ে বড় হয়ে যায়। মুখটা আপনা আপনি হা হয়ে যায়। পুরো ল্যাকটা বিয়ে বাড়ির রিসেপশনের মতো সাজানো হয়েছে। চাঁদনির সামনে সাদমান বুকে দুহাত গুজে ভুবন ভুলানো হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদনি ধীর পায়ে হেঁটে সাদমানের সামনে গিয়ে দাঁড়ায়। চাঁদনি সাদমানের চোখের দিকে তাকাতে পারছে না। সাহস হচ্ছে না ওর দিকে তাকানোর।
সাদমান এবার বুক থেকে হাত সরিয়ে আরেকটু সামনে এসে চাঁদনিকে বলে উঠল, আমার বিশ্বাস হচ্ছে না সানমুন। তুমি আমার সাথে দেখা করতে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। চাঁদনি নিচের দিকে তাকিয়ে সাদমানকে উদ্দেশ্য করে বলল, আমার নাম চাঁদ, সানমুন না। প্লিজ আমাকে ওই নামে ডাকবেন না। আপনি কি বলতে আমাকে এখানে ডেকেছেন, তাড়াতাড়ি বলে ফেলুন। আমার বাড়িতে কাজ আছে। সাদমান চাঁদনির দিকে একটু ঝুঁকে বলল, সেই 3 বছর আগে যখন তোমাকে আমি প্রথম দেখেছিলাম ওই দিন থেকেই সানমুন নামটা আমার মনে সেট হয়ে গেছে। দিনের আলোতে তুমি আমার কাছে সূর্য আর রাতের আধারে তুমি আমার কাছে চাঁদ। সূর্য আর চাঁদ এই দুটো ছাড়াই আমার জীবন অন্ধকার। চাঁদনি এবার চোখ তুলে তাকালো সাদমানের দিকে। সাদমানের চোখে সে তার জন্য অফুরন্ত ভালোবাসা দেখছে। সাদমান এবার দুহাত দুপাশে প্রসারিত করে চাঁদনির দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠে, আমি তোমাকে খুব ভালোবাসি সানমুন। তোমাকে দেখা ছাড়া আমার একটা দিনও কাটে না, একটা রাতও ফুরায় না। আমি তোমাকে আমার মনের রানী বানাতে চাই, আমার অর্ধাঙ্গিনী করতে চাই। শুধু তুমি একবার সম্মতি দাও। চাঁদনি সাদমানের কথাগুলো মেনে নিতে পারছে না। তার মাথাটা গোল গোল হয়ে ঘুরছে। চাঁদনির খুব বিরক্ত লাগছে সাদমানের কথাগুলো। সাদমান চাঁদনির আরেকটু সামনে এগিয়ে এসে তার পকেট থেকে হাত দিয়ে রিংটা বের করে হাঁটু গুজে বসে পড়ে। আর চাঁদনির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠে, উইল ইউ মেরি মি সানমুন? আমি জানি তুমি ও আমাকে ভালোবাসো। প্লিজ তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। চাঁদনির মাথায় রাগটা এবার সাংঘাতিকভাবে চেপে বসেছে। চাঁদনি চোখগুলো লাল করে জোরে চিৎকার দিয়ে বলে, আমি আপনাকে ভালোবাসি না। আমি সেই 5 বছর আগে থেকে শুধু একজনকেই ভালোবেসে এসেছি। মৃত্যুর আগ পর্যন্ত শুধু তাকেই ভালোবেসে যাব। সে ছাড়া আমার জীবনে আর কোনো পুরুষ নেই আর আসবেও না। মাহিন দূর থেকে দাঁড়িয়ে সবটা শুনছে আর লাইভ দেখছে। মাহিনের মাথায় আকাশ ভেঙে পড়ল। চাঁদনি 5 বছর আগে থেকেই একজনকে ভালোবাসে। মাহিন মেনে নিতে পারছে না। মাহিনের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মাহিন আর দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। সে উন্মাদের মতো হেঁটে হেঁটে গাড়িতে গিয়ে বসে পড়ল। কোনো রকমে সে গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিয়ে গাড়িটা স্টার্ট করল। সাদমান চাঁদনির দিকে চোখে এক গাধা জল নিয়ে তাকিয়ে আছে। সে এখনো হাঁটু গুজে বসে আছে। চাঁদনির চোখ দিয়ে শ্রাবণের বৃষ্টি ঝরছে। চাঁদনি তার চোখের জল মুছে সাদমানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ আমাকে মাফ করবেন। আপনার প্রস্তাবটা আমি রাখতে পারলাম না। নেক্সট টাইমে এমন প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন না। হাত জোর করে ক্ষমা চাইছি আমি আপনার কাছে। এ কথা বলেই চাঁদনি চোখের পানি মুছতে মুছতে সামনে হাঁটা ধরে। মাহিন বাড়িতে গিয়ে তার রুমে ঢুকে আলমারি থেকে পাগলের মতো কাপড় চোপড় বের করে তার ট্রলিতে রাখছে। তার উদ্দেশ্য আবার ব্যাংককে ব্যাক করা। সেলিনা চৌধুরী কিছুতেই উনার ছেলেকে আটকাতে পারছে না। মাহিন পুরো ডিসপারেট হয়ে গেছে। মাহিন এবার ট্রলিটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে যায়। সেলিনা চৌধুরী কিছুতেই আটকাতে পারেনি মাহিনকে। উনি চিৎকার দিয়ে কান্না করছে। মাহিনের কান পর্যন্ত সেই কান্নার আওয়াজ পৌঁছাচ্ছে না। আর কোনো উপায় না পেয়ে সেলিনা চৌধুরী আয়মনকে কল করে প্রথম থেকে সবটা বলে দেয়। আয়মন তার অফিসে বসে কাজ করছিল। সেলিনা চৌধুরীর কথাগুলো শুনে আয়মন খুশি হবে নাকি কষ্ট পাবে বুঝতে পারছে না। আয়মন অনুভূতি শূন্য হয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ পর আয়মনের হুঁশ আসে।
আয়মন তাড়াতাড়ি বসা থেকে উঠে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আগে তাকে বাড়ি যেতে হবে, তারপর এয়ারপোর্ট গিয়ে মাহিনকে ফিরিয়ে আনতে হবে। আয়মন রকেট গতিতে ছুটল গাড়ি নিয়ে। কিছুক্ষণ পর সে পাগলের মতো বাড়িতে গিয়ে স্টাডি রুমে ঢুকে পড়ল। স্টাডি রুম থেকে একটা ডায়েরি হাতে নিয়ে সে আবার গাড়িতে উঠে পড়ল। চাঁদনি পিছন থেকে আয়মনকে ডাকছে, কিন্তু আয়মনের সেদিকে খেয়াল নেই। সে তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে। চাঁদনি আগা মাথা কিছু না বুঝে আবার তার নিজের রুমে গিয়ে ঢুকে পড়ল। মাহিন খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, কোনো দিকে খেয়াল নেই তার। তার এখন একটাই উদ্দেশ্য, এই দেশ ত্যাগ করা। কিছুক্ষণ পর মাহিন এয়ারপোর্ট এসে পৌঁছে গেল। গাড়ি থেকে ট্রলিটা বের করে সে এয়ারপোর্টের ভিতর ঢুকে গেল। এবার শুধু প্লেনে ওঠার পালা। আয়মন গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। সে পারছে না পাখি হয়ে উড়ে উড়ে এয়ারপোর্ট পৌঁছে যেতে। প্রায় 10 মিনিট পর সে এয়ারপোর্ট পৌঁছে গেল। গাড়ি থেকে ডায়েরিটা নিয়েই আয়মন এয়ারপোর্টের ভিতর ঢুকে পড়ে। প্লেনে ওঠার সময় হয়ে গেছে। মাহিন তার ট্রলিটা নিয়ে সামনে হাঁটা ধরে। আয়মন এদিক সেদিকে তাকিয়ে পাগলের মতো মাহিনকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর আয়মন মাহিনকে দেখতে পায়। আয়মন দৌড়ে গিয়ে মাহিনের সামনে দাঁড়িয়ে হাঁফাতে থাকে। মাহিন আয়মনকে এই অবস্থায় দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আয়মন কিভাবে জানল আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি? নিশ্চয়ই মম বলেছে। আজ যদি স্বয়ং চাঁদ পাখি ও এসে আমার সামনে দাঁড়িয়ে যায়, তারপর ও আমি পিছু হটব না। আমার জানা হয়ে গেছে চাঁদ পাখি অন্য কাউকে ভালোবাসে। ওর মনে আমার জন্য কোনো জায়গা নেই। আমি চাঁদ পাখির চোখে অন্য কারো জন্য ভালোবাসা দেখতে পারব না। এতটা ও সহ্য ক্ষমতা আমার নেই। আয়মন এবার মাহিনকে ঝাঁকিয়ে ওয়েজিত কণ্ঠে বলে উঠল, এসব কি হচ্ছে মাহিন? মাথা ঠিক আছে তো তোর? তোর মতো একটা সেন্সিবল ছেলে এত ডিসপারেট কিভাবে হতে পারে? জানিস আন্টি কতটা ভেঙে পড়েছে। প্লিজ বাচ্চামো বন্ধ করে ফিরে চল আমার সাথে। মাহিন আয়মনের থেকে নিজেকে সরিয়ে বলে উঠে, প্লিজ আয়মন, আমাকে বাধা দিস না। প্লেনে ওঠার সময় হয়ে গেছে। তুই প্লিজ আমার পথ থেকে সরে দাঁড়া। আয়মন মুখটা মলিন করে মাহিনকে বলে উঠল, আমি জানি তুই চাঁদের সাথে রাগ করে দেশ ছাড়ার জন্য ডিসপারেট হয়ে গেছিস। তুই আদৌ সত্যিটা জানিস না। সত্যিটা জানলে হয়তো তুই কখনো চাঁদকে ভুল বুঝে দূরে সরে যেতিস না, উল্টো ওকে আঁকড়ে ধরতি। আমার বোনটা খুব অসহায় মাহিন, তোকে ওর ভীষণভাবে দরকার। মাহিন কিছুটা অবাক হয়ে আয়মনকে বলল, বুঝলাম না, আমাকে ওর দরকার কেন? সে তো অন্য কাউকে ভালোবাসে। আমি তোর বোনকে আঁকড়ে ধরতে চাইলে ও তোর বোন আমাকে আঁকড়ে ধরতে চাইবে না। সে ক্লিয়ার বলে দিয়েছে, ওই পুরুষ ছাড়া ওর লাইফে আর কোনো পুরুষ আসবে না। আমি যদি বলি সেই পুরুষটা তুই। আয়মনের এমন কথায় মাহিন থ হয়ে গেল। আয়মন এবার তার প্যান্টের পিছনে গুজে রাখা ডায়েরিটা বের করে মাহিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ডায়েরিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়িস, তাহলে সব বুঝতে পারবি। এই ডায়েরিটাতে চাঁদের জীবন বৃত্তান্ত লেখা আছে। পুরো ডায়েরিটা পড়ার পর যদি তোর মনে হয় চাঁদকে ছেড়ে, এই দেশকে ছেড়ে তোর চলে যাওয়া উচিত, প্রমিস করছি আমি তোকে আর কোনো বাধা দিব না। মাহিন ডায়েরিটা হাতে নিয়ে আয়মনের দিকে তাকিয়ে আছে। আয়মন মাহিনের দিকে একবার তাকিয়ে সামনে হাঁটা ধরে। মাহিন ডায়েরিটা হাতে নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। কোনো উপায় বুদ্ধি না পেয়ে মাহিন ডায়েরিটা নিয়ে এয়ারপোর্টে বিছিয়ে রাখা চেয়ারগুলোতে বসে পড়ে।
উদ্দেশ্য ডায়েরিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া। তার সত্যিটা জানতে হবে। আয়মনের কথাগুলো তার বিশ্বাস হচ্ছে না। 5 বছর আগে তো মাহিন দেশেই ছিল না। চাঁদকে দেখা তো দূরে থাক। তাহলে ভালোবাসা হলো কখন? মাহিনের পুরো মাথা অগোছালো হয়ে আছে। মাহিন মাথাটা শান্ত করে পায়ের উপর পা তুলে ডায়েরিটা তার হাঁটুর উপর রেখে প্রথম পৃষ্ঠাটা খোলার সাথে সাথেই অবাকের চরম শীর্ষে পৌঁছে যায়। চাঁদনির পিছনে মাহিন দাঁড়িয়ে আছে। তাদের আশেপাশে অনেক ছেলে মেয়েকে দেখা যাচ্ছে। সবাই নীল শাড়ি আর নীল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ভার্সিটির কোনো প্রোগ্রামে সবাই একই সাজে সেজেছে। চাঁদনি নীল কালার একটা শাড়ি পরে চুলগুলো খোপা করে রেখেছে। মাহিন ও একটা নীল কালার পাঞ্জাবি পরে চাঁদনির খোপায় হাত দিয়ে রেখেছে। মনে হচ্ছে চাঁদনির অগোচরে মাহিন চাঁদনির খোপায় বনফুল গুজে দিচ্ছে। চাঁদনির সেই দিকে খেয়াল নেই। চাঁদনি মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ দূর থেকে তাদের ছবিটা লুকিয়ে তুলে নিয়েছে। মাহিন এক ঝটকায় ডায়েরিটা বন্ধ করে দেয়। তার চোখ মুখ লাল হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আমি তো কখনো এভাবে চাঁদ পাখির সামনে গিয়ে দাঁড়াইনি। ওই ছেলেটা কি করে আমি হতে পারি? কিন্তু কোনো দিক থেকে তো অমিল নেই। ওর চেহারার সাথে আমার চেহারা নিখুঁতভাবে মিলে যাচ্ছে। তাহলে কি ওই ছেলেটা আমি? মাহিন আর কিছু ভাবতে পারছে না। ডায়েরিটা পাশের চেয়ারে রেখে সে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে রাখে। তার মাথাটা ঘুরাচ্ছে। তার কাছে সবকিছু গরমিল লাগছে। কিছুক্ষণ পর মাহিন আবার ডায়েরিটা হাতে নেয়। প্রথম পৃষ্ঠায় ছবিটার নিচে গোটা গোটা অক্ষরে লিখা, আমার মনে হয় এই ছবিটাই তোমার আর আমার বেস্ট একটা ছবি। তুমি কি সুন্দর লুকিয়ে লুকিয়ে আমার খোপায় বনফুল এঁটে দিচ্ছিলে। আমি একটু টেরও পাইনি। হিমেল ভাইয়া দূর থেকে আমাদের ছবিটা তুলে নিয়েছিল। ওই দিন কলেজে ফার্স্ট ইয়ারের নবীন বরণ ছিল। সেদিনের সব ঘটনাগুলো মনে পড়লে আমার এখনো খুব হাসি পায়। নূর নূর নামটা শুনে মাহিনের বুকটা হঠাৎ কেঁপে ওঠে। মনে হচ্ছে এই নূর নামটা তার রক্তের সাথে মিশে আছে। নূর নামের অস্তিত্ব সে তার মাঝে খুঁজে পাচ্ছে। মাহিনের ভিতরটা ছটফটিয়ে উঠল। তার চোখগুলোতে পানি জমে গেছে। মাহিন এবার দ্বিতীয় পৃষ্ঠাটা উল্টাল। ওইখানে লেখা ছিল 2015 সাল। বারটা ছিল রবিবার। এইচএসসি পরীক্ষার পর আমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। চট্টগ্রাম ভার্সিটিতে আমি অ্যাডমিশন টেস্টে টিকে যাব ভাবতেই পারিনি। তাও আবার কেমিস্ট্রির মতো এত কঠিন একটা সাবজেক্টে। আব্বু এই নিউজটা দেওয়ার পর আমি যেন রঙিন ফানুস হয়ে আকাশে উড়ছিলাম। আমার খুশি আর ধরছিল না। আম্মু, আব্বু আর আপুনিকে নিয়ে খুশিতে নাচিনাচি শুরু করে দেই। আমার মতো গাধি স্টুডেন্ট কিভাবে এত ভালো কলেজে চান্স পেয়ে গেল তা নিয়ে সোহা আপুনি খুবই চিন্তিত। আপুনিকে নিয়ে নাচতে নাচতে বসার রুম থেকে আমার রুমে চলে আসি। আপু খুবই বিরক্ত আমার নাচানাচি দেখে। আমি নিজে তো নাচছি, সাথে আপুনিকে নিয়েও নাচছি। আপনি এবার বিরক্ত হয়ে আমার হাত থেকে ওর হাতটা সরিয়ে নেয় আর কড়া কণ্ঠে বলে উঠে, এত নাচানাচির কি আছে? নিশ্চয়ই স্যার ভুল করে অন্য কারো জায়গায় তোর নামটা বসিয়ে দিয়েছে। চাঁদনি, এই আপনি তুই এত হিংসুটে কেন? তোর ছোট বোন এত ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়েছে আর তুই কিনা স্যারের ভুল ধরতে উঠে পড়ে লেগেছিস। স্যারের কোনো ভুল হয়নি। তোর বোন অনেক ভালো স্টুডেন্ট, তাই সে এত ভালো ভার্সিটিতে চান্স পেয়েছে। মুখটা বাঁকা করে
সোহানি হয়েছে হয়েছে, তুমি যে কত ভালো স্টুডেন্ট আমার ভালো করে জানা আছে। এক্সামের দিন ও পড়ে পড়ে ঘুমিয়েছিস। লাবিবা এসে তোকে টেনে হিছড়ে এক্সাম দিতে নিয়ে গেছে, আর এখন ভুলবশত চান্স পেয়েছিস বলে মুখে পটর পটর কথা আসছে। চাঁদনি কিছুটা ভাব নিয়ে বলল, শুন, আমি না পড়ে ও খুব ভালো রেজাল্ট করি। কলেজের সবাই জানে আমি কতটা ব্রাইট স্টুডেন্ট। আমার জেনারেল নলেজ অনেক ভালো, বুঝলি? আমাদের কলেজের প্রত্যেকটা টিচার আমায় নিয়ে প্রাউড ফিল করে। একমায় তুই আমার কদর বুঝলি না। আমার ঘুম দিয়ে আমার পড়ালেখা জাজ করবি না। ঘুমালে আমার মাইন্ড ফ্রেশ থাকে, জেনারেল নলেজ আপনা আপনি চাঙ্গে উঠে যায়। সোহানি, ওহ আচ্ছা, তার মানে তুই ঘুমের মধ্যে স্টাডি করিস? এক ভ্রু উঁচু করে। চাঁদনি, তুই এত তাড়াতাড়ি বুঝে যাবি আমি বুঝতে পারিনি রে আপনি। গাল টেনে। সোহানি, তুই আসলেই একটা পাগল। ঘুমের মধ্যে মানুষ স্টাডি করে এই কথা আমার বাপের জন্মেও শুনিনি। এতদিন বাড়িতে থেকে আমাদের মাথা নষ্ট করেছিস, এখন ভার্সিটিতে গিয়ে পুরো ভার্সিটির মাথা নষ্ট করবি। বলেই রুম থেকে বের হয়ে গেল। চাঁদনি, যাহ বাবা, আমি আবার কি ভুল বললাম? ঘুমের মধ্যে কেউ না পড়লে ও আমি পড়ি, এখানে আমার কি দোষ? এটা তো আমার এক্সট্রা একটা পাওয়ার। ওর উচিত আমাকে বাহবা দেওয়া, তা না করে উল্টো পাগল বলে চলে গেল। বুঝি বুঝি আমার মধ্যে অনেক গুণ, তো তাই এই সোহা আমাকে সহ্য করতে পারে না। অসহ্য। মুচকি দিয়ে চাঁদনি এবার খাটে বসে বালিশের তলা থেকে ফোনটা বের করতে করতে বলে, লাবুকে কল লাগাই। নিশ্চয়ই শাকচুন্নিটা ও চান্স পেয়ে গেছে। মাশাআল্লাহ, ও যে ব্রিলিয়েন্ট। আমি তো ওর নখের যজ্ঞও না। ভাগ্যিস এক্সাম হলে শাকচুন্নিটা আমার সামনে বসেছিল, না হয় চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পাওয়া আমার 14 গোষ্ঠীর ভাগ্যে ও জুটত না। তারপর আবার জিভ কেটে বলল, ধুর বাবা, কি আজে বাজে বকছি, আমার সোহা আপনি তো বুয়েটে চান্স পেয়েছিল। অলরেডি ওর লেখাপড়া শেষ। আমি গাধীটাই অন্যের থেকে হেল্প নিয়ে চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পেয়েছি। এসব ভাবতে ভাবতেই চাঁদনি লাবিবাকে কল লাগায়। একবার কল করার সাথে সাথেই ওই পাশ থেকে লাবিবা ওয়েজিত কণ্ঠে বলে উঠে, চাঁদ, আমি চান্স পেয়ে গেছি, তাও আবার কেমিস্ট্রিতে। চাঁদনি এক কানে হাত দিয়ে কপাল কুঁচকে বলে উঠে, মাগো মা। আমার কানটা ঝালা ফালা করে দিল। চান্স পেয়েছিস, ভালো কথা। এত চিল্লাচিল্লির কি আছে? মনে হয় জামাই নিয়া হানিমুন ট্রিপে যাচ্ছিস। ডাইনি কোথাকার। লাবিবা কিছুটা লজ্জা পেয়ে বলল, একটা জামাই দেখছ না? বিয়ে করে সত্যি সত্যি হানিমুনে যেতে মন চাইছে। চাঁদনি, ছি ছি, কি বেশরম মেয়ে রে বাবা। আঙ্কেল আন্টিকে যদি কল রেকর্ডিংটা শুনাই না, আমি নিশ্চিত দুজনেই সুসাইড করবে। লাবিবা একটা শুকনো ঢোক গিলে বলল, বইন মাফ চাই। এই টপিক বাদ দে। তুই ও যে চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পেয়ে গেছিস, আঙ্কেল আমাকে প্রথমেই ফোন করে জানিয়ে দিয়েছে। চাঁদনি, জায়মা ও চান্স পেয়ে গেছে। মেঝো খালু একটু আগেই ফোন করে জানিয়েছে। আমার তো খুব খুশি লাগছে। আমরা তিনজনই একই ভার্সিটিতে পড়ব। লাবিবা, হুম, আমারও খুব খুশি লাগছে। আচ্ছা শুন না, কাল কয়টায় ভার্সিটিতে যাবি? চাঁদনি, তুই সকাল 10টায় ভার্সিটির গেইটের সামনে থাকবি। আমি আর জায়মা কারেক্ট 10টায় পৌঁছে যাব। লাবিবা, তোর সাথে বিশ্বাস নেই। আমি সিউর তুই কাল ও লেট করে ঘুম থেকে উঠবি। চাঁদনি, আরে না, আমি তো খুবই এক্সাইটেড। কাল থেকে নতুন ভার্সিটিতে যাব। কাল এমন সাজ দিব না।
ভার্সিটির সব ছেলে আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। দেখিস কাল আমি তোর আগে ভার্সিটিতে পৌঁছে যাব। ক্লোজ আপ হাসি দিয়ে। লাবিবা, এটা আবার নতুন কি? তুই যেখানেই যাস সেখানেই সব ছেলেদের হুঁশ উড়িয়ে দিস। কাল ও যে কিছু একটা হবে সেটা আমার জানা আছে। আচ্ছা চাঁদ, শুন, আম্মু আমাকে ডাকছে। কাল ভার্সিটিতে গেলে দেখা হবে। বাই। চাঁদনি, ওকে বাই। চাঁদনি ফোনটা রেখেই খাটে ধপাস হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করার সাথে সাথেই সে ঘুমের দেশে তলিয়ে গেল। পরের দিন সকাল 9টা। সোহানি সেই কখন থেকে চাঁদনিকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে পড়েছে। চাঁদনি উল্টো কাঁথা টেনে আরাম করে ঘুমাচ্ছে। সোহানি এবার রেগে গিয়ে চাঁদনির পুরো শরীরে এক জগ পানি ঢেলে দেয়। চাঁদনি ধরফরিয়ে ঘুম থেকে উঠে ভ্যা ভ্যা করে কান্না জুড়ে দেয় আর চিৎকার দিয়ে বলে ওঠে, আল্লাহ গো, আমাদের বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে। তাই তো বৃষ্টির পানি ছাদে না পড়ে সরাসরি আমার গায়ে এসে পড়েছে। আমার আব্বু কতগুলো টাকা খরচ করে এই বাড়িটা বানিয়েছে। ওই ইঞ্জিনিয়ারের বাচ্চা আমার আব্বুর সব টাকা নষ্ট করে দিল। ওই টাকলা ইঞ্জিনিয়ারকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। এখন আমরা কই থাকব? রাস্তায় রাস্তায় থালা নিয়ে ভিক্ষা করতে হবে। দাঁড়া টাকলা, তোকে কোথাও পেয়ে নেই, কড়া গন্ডায় সব টাকা শোধ করে নিব। ওইদিকে সোহানি রাগে গিজগিজ করছে। চাঁদনির উল্টো পাল্টা কথা শুনে ওর মাথা গরম হয়ে গেছে। সোহানি এবার চাঁদনির কান ধরে বলে উঠে, এটা প্রাকৃতিক বৃষ্টি না, এটা ক্রিয়েম বৃষ্টি। আমি বানিয়েছি এই বৃষ্টি। সব সময় উল্টা পাল্টা কথা। এই তোর মাথায় কি কোনো ঘিলু নেই? চোখ বন্ধ করেই ভনভন শুরু করে দিয়েছিস। সোহানির কথায় চাঁদনি এবার চোখটা খুলল। উপরের দিকে তাকিয়ে দেখল ছাদ ঠিকঠাকই আছে। তার মানে সোহানি আপু আমার গায়ে পানি ঢেলে দিয়েছ। চাঁদনি এবার রাগী দৃষ্টিতে সোহানির দিকে তাকাল। সোহানি চাঁদনিকে ইশারা দিয়ে বলল ঘড়ির দিকে তাকাতে। চাঁদনি ঘড়ির দিকে তাকিয়ে ঢোক গিলতে শুরু করল। কারণ ঘড়িতে অলরেডি 9:20 বেজে গেছে। 10টা বাজার আর মায় 40 মিনিট বাকি আছে। চাঁদনি আর 1 মিনিটও দেরি না করে কাবার্ড থেকে একটা ব্ল্যাক কালারের সালোয়ার স্যুট বের করে ওয়াশরুমে ঢুকে গেল। চাঁদনির দৌড়া দৌড়ি দেখে সোহানি হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। প্রায় 20 মিনিট পর চাঁদনি ওয়াশরুম থেকে বের হল। আয়নার সামনে দাঁড়িয়ে চাঁদনি প্রথমে চুলটা আঁচড়ে নিল। সোজা সিথি করে চুলগুলো দুই পাশে ছেড়ে দিয়েছে। চোখে হালকা করে কাজল লাগিয়ে নিয়েছে। ঠোঁটে মেরুন কালারের হালকা লিপস্টিক দিয়েছে। কানে একজোড়া ব্ল্যাক কালার দুল পরে নিয়েছে। কালো কালার ড্রেসটাতে চাঁদনিকে পুরো হুড় লাগছে। চাঁদনি আয়নার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে রুম থেকে বের হয়ে যায়। ডাইনিং রুমে গিয়ে দেখে জায়মা অলরেডি এসে পড়েছে। চাঁদনির আব্বু, আম্মু, সোহানি, জায়মা একসাথে বসে ব্রেকফাস্ট করছে। চাঁদনিকে দেখেই চাঁদনির আম্মু, আব্বু ডাকাডাকি শুরু করে ব্রেকফাস্ট খেতে। চাঁদনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:45 বেজে গেছে। ওই দিকে লাবিবা সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছে। চাঁদনিকে দেখে জায়মা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদনি মুখটা ছোট করে জায়মাকে ইশারা দিয়ে বলে রুম থেকে বের হয়ে গেইটের সামনে আসতে। খাবার টেবিলে সবাই নিজেদের মধ্যে কথা বলছে। এই সুযোগে জায়মা ও লক্ষ্মী মেয়ের মতো টেবিল থেকে উঠে দরজার দিকে চলে আসে। চাঁদনি ও জায়মার পিছু পিছু আস্তে করে বেরিয়ে যায়। চাঁদনি জানে চুপি চুপি বের না হলে সবাই ওকে জোর করে খাবার টেবিলে বসিয়ে দিবে। এমনি দেরি হয়ে গেছে, তার উপর এখন আবার ব্রেকফাস্ট করতে গেলে আরও দেরি হয়ে যাবে।
চাঁদনি আর জায়মা কখন বেরিয়ে গেছে কেউ খেয়ালই করেনি। দুজনেই দৌড় দিয়ে গেইটের সামনে চলে আসে। জায়মা হাঁফাচ্ছে আর চাঁদনিকে বলছে, তোর জন্য সবসময় আমার কেস খেতে হয়। তোর জন্য খালামনি আর খালুজানকে কিছু না বলে চুপি চুপি বের হতে হলো। আমি বুঝি না তোর এত ঘুম কোথা থেকে আসে। চাঁদনি কথা ঘুরানোর জন্য বলে উঠে, শুন না জায়মা, আজ আমি তোকে নিয়ে খুব দারুণ একটা স্বপ্ন দেখেছি। আমি দেখেছি যে। থামো থামো, আমি জানি তুই কি স্বপ্ন দেখেছিস। তুই দেখেছিস আমার আজ বিয়ে হচ্ছে। আমার বোরটা খুব সুন্দর। তুই আমার বিয়েতে করা মেরুন কালার একটা লেহেঙ্গা পরেছিস। তোকে ভয়ঙ্কর সুন্দরী লাগছিল। আমার একটা দেবর ছিল, সে তোকে দেখে বেহুশ হয়ে গিয়েছে। তুই ও আমার দেবরের উপর ক্রাশ খেয়েছিলি। আমার দেবরের চোখগুলো অসম্ভব সুন্দর। তারপর আমার বিয়ের হয়। বিয়ের কিছু দিন পর আমরা হানিমুনে সুইজারল্যান্ড গিয়েছি। 1 বছর পর আমার একটা ফুটফুটে বাচ্চা হয়। আশা করি আমার কথাগুলো তোর স্বপ্নের সাথে মিলে গেছে। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে বলল, হুম। তবে আরেকটা জিনিস মিস করেছিস। তোর দেবরের চোখগুলো নীলাভ ছিল। ঈশ্বস আমার এখনো চোখে ভাসছে। জায়মা চাঁদনির মাথায় গাড্ডা মেরে তার ফোনটা চোখের সামনে ধরে বলল, দেখ, লাবিবা কল দিচ্ছে। নিশ্চয়ই সে ভার্সিটির গেইটের সামনে দাঁড়িয়ে আছে। চাঁদনি জায়মার ফোনটা হাতে নিয়ে জায়মাকে উদ্দেশ্য করে বলে, আমি ফোনটা তুলছি। তুই খালি রিকশা খোঁজ। চাঁদনি ফোনটা রিসিভ করার সাথে সাথেই লাবিবা রাগী কণ্ঠে বলে উঠল। লাবিবা ওই। চাঁদনি দেখা যায় তালগাছ। দাঁত বের করে। লাবিবা আরো রেগে বলে, ওই। চাঁদনি আমাদের গা। দাঁত কেলিয়ে। লাবিবা দাঁত কিরমির করে, ওই। চাঁদনি খানেতে বাস করে। খিলখিল হেসে। লাবিবা চাঁদের বাচ্চা, দাঁত বের করে। চাঁদনি এই ডাইনি, আমি আবার কবে থেকে তালগাছে বাস করা শুরু করলাম? লাবিবা শুন চাঁদ, আমার মাথাটা আর গরম করিস না। সেই কখন থেকে ভার্সিটির গেইটের সামনে দাঁড়িয়ে আছি। জানিস কত বাজে বাজে ছেলে আমাকে টিচ করছে। আমার দিকে কেমন নোংরা নজরে তাকাচ্ছে। চাঁদনি আর 10 মিনিট দাঁড়াবইন। আমি আর জায়মা এখনই আসছি। আর শুন, যে বজ্জাতগুলো তোর দিকে নোংরা চোখে তাকাচ্ছে ওইগুলোকে মার্ক করে রাখো। আমি এসে ওদের নোংরা চোখগুলো খুলে মার্বেল খেলব। লাবিবা তাড়াতাড়ি আয় প্লিজ। চাঁদনি এই তো রিকশা পেয়ে গেছি। আমরা এখনই আসছি। বাই। লাবিবা বাই। চাঁদনি ফোনটা কেটেই জায়মার ঠিক করা রিকশায় উঠে গেল। চাঁদনির মাথায় প্রচণ্ড রাগ চেপে বসেছে। একটা মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ও নিজেকে সুরক্ষিত মনে করছে না। আমাদের সমাজটা কত নোংরা। সব জায়গায় চিল শকুন উত করে পেতে থাকে। কখন খাবার দেখবে আর খাবলে খুবলে খাবে। জায়মা চাঁদনির দিকে তাকিয়ে বুঝতে পেরেছে চাঁদনি খুব রেগে আছে। কারণ চাঁদনি রেগে গেলেই ওর পুরো মুখটা লাল টমেটো হয়ে যায়। তাই জায়মা রিকশায় আর কোনো কথা বলেনি। চাঁদনি হঠাৎ রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলে, প্লিজ মামা, তাড়াতাড়ি চলুন, আমাদের লেট হয়ে যাচ্ছে। রিকশাওয়ালা আফা আর কত তাড়াতাড়ি চালামু? এইডা আমার রিকশা, বড় কোনো হাওয়াই গাড়ি না যে হাওয়ায় উড়াইয়া গাড়ি চালামু। কদ্দুর ধৈর্য ধৈরা বহেন আফা। আর 5 মিনিট পরেই আমনে গো কলে যাইয়া পড়ব। চাঁদনি আচ্ছা মামা।
আর কিছুক্ষণ পরেই চাঁদনি তাদের ভার্সিটির সামনে চলে এলো। চাঁদনি আর জায়মা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে রিকশাওয়ালার ভাড়া চুকিয়ে গেইটের সামনে হাঁটা ধরল। চাঁদনি আর জায়মা এদিক সেদিকে তাকিয়ে লাবিবাকে খুঁজতে লাগল। ভার্সিটির গেইটটা অনেক বড়, যত দূর চোখ যায় শুধু স্টুডেন্ট আর স্টুডেন্ট। চাঁদনির হঠাৎ চোখ পড়ল গেইটের সাথে একেবারে ঘেঁষে দাঁড়িয়ে থাকা লাবিবার দিকে। লাবিবা এতিমের মতো গেইট ধরে দাঁড়িয়ে আছে। চাঁদনি আর জায়মা দৌড়ে গিয়ে লাবিবাকে জড়িয়ে ধরল। লাবিবা চাঁদনি আর জায়মাকে দেখে খুশিতে ওদের জড়িয়ে ধরল। তিনজন তিনজনকে জড়িয়ে ধরে রেখেছে। লাবিবা ওদের দুইজনকে ছেড়ে বলল, অলরেডি 10টা বেজে গেছে, চল এবার ভার্সিটির ভিতরে ঢুকি। প্রথম দিনই এত লেট। আল্লাহই জানে আজ কপালে কি আছে। চাঁদনি লাবিবার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, আরে প্রথম দিন বলেই তো এত লেট হলো। সাজু গুজু করতে করতে একটু লেট হওয়াটা স্বাভাবিক। মেয়েরা এই বিষয়ে একটু বেশিই শৌখিন। আশা করি টিচাররা বুঝবে। চল চল এবার ভিতরে ঢুকি, দেরি হয়ে যাচ্ছে। দোয়া কর ভিতরে ঢুকেই যেন একটা শাহরুখ খান পটাতে পারি। চাঁদনি যেই না গেইটের ভিতর পা রাখল অমনি কোথা থেকে একটা ছেলে এসে চাঁদনির হাতে দুটো টকবগে গোলাপ ধরিয়ে দিল। ছেলেটি হাসিমাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি দেখতে শুনতে খারাপ না। চাঁদনি হাত থেকে ফুলগুলো ছুঁড়ে মেরে কোমরে একটা হাত দিয়ে চোখ মুখ লাল করে যেই না কিছু বলতে যাবে তার আগেই ছেলেটি বলে উঠে, এই ফুলগুলো তোমার জন্য। আজ কলেজে নতুন। ছেলেটি আর কিছু বলতে পারল না। তার আগেই ছেলেটির গালে ঠাস করে একটা চড় পড়ে গেল। ছেলেটি গালে হাত দিয়ে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। আশেপাশের সব স্টুডেন্ট থাপ্পড়ের আওয়াজে চাঁদনিদের দিকে ঘুরে তাকাল। সবাই হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। চাঁদনি চোখগুলো লাল করে ছেলেটির দিকে তাকিয়ে বলল, সুন্দরী মেয়ে দেখলেই গোলাপ হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে পড়তে মন চায় তাই না? অসভ্য ছেলে কোথাকার, তুই তো শুধু ফুল নিয়ে দাঁড়িয়ে থাকিসনি, সোজা এসে আমার হাতে ফুলগুলো ধরিয়ে দিলই। তোর তো সাহস কম না। ছেলেটি অসহায়ের মতো মুখ করে বলল, আমি কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে আপনার হাতে ফুলগুলো ধরিয়ে দেইনি। আসলে আজ আমাদের কলেজে নবীনদের। এখন তুই নিশ্চয়ই এটা বলবি, আজ কলেজে নবীনদের বরণ করা হবে, তা ও আবার টকবগে গোলাপ দিয়ে তাই না? শুন, তোর এইসব ছেলে ভুলানো কথায় আমি ভুলব না। তোর মতলব আমার জানা হয়ে গেছে। আচ্ছা, তোদের বাড়িতে কি মা বোন নেই? মেয়েদের দেখলেই লুচুগিরি করতে ঝাঁপিয়ে পড়িস। লুচু ছেলে কোথাকার! কি আজব ব্যাপার, ভার্সিটিতে পা দিতে না দিতেই তোদের অসভ্যতা শুরু হয়ে গেল। লাবিবা পিছন থেকে চাঁদনিকে চিমটি দিয়ে বলে, এই তোর মাথায় কি শুধু ভেজাল লাগানোর ফন্দি ঘুরে? আজ তো নবীন বরণী, আমাদের আজ ফুল দিয়ে বরণ করা হবে, তাই ছেলেটা ফুল নিয়ে এসেছে। উফ, এই মিনিমাম চেঞ্জটুকুও তোর মাথায় নেই? ছেলেটাকে দেখে মনে হচ্ছে ভার্সিটির বড় ভাই। উল্টো পাল্টা কথা তো বলেছিস, সাথে থাপ্পড়ও মেরেছিস। তোর জন্য আমাদের কপালে ও আজ শনি আছে। ছেলেটি এবার চাঁদনির দিকে তাকিয়ে চোখ লাল করে বলল, মাথায় কি কোনো ঘিলু নেই? আমি ছেলে ভুলানো কথায় তোমাদের ভুলাতে যাব কেন? আজ সত্যি সত্যি তোমাদের ফার্স্ট ইয়ারের নবীন বরণ ছিল। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুমি জানো তুমি কার সাথে পাঙ্গা নিয়েছে? আমি এই ভার্সিটির এমবিএ এর স্টুডেন্ট। বড্ড ভুল করে ফেলেছ জুনিয়র হয়ে সিনিয়রের গায়ে হাত তুলে। ওয়েট,
আমাকে কলেজ ভর্তি স্টুডেন্টের সামনে অপমান করার মজা তোমাকে আমি দেখিয়ে ছাড়ব। জাস্ট 5 মিনিট ওয়েট করো। আমি না আসা পর্যন্ত এখান থেকে এক পাও নড়বে না। ওয়ার্ন করে গেলাম। বলেই ছেলেটি হনহনিয়ে সামনে হাঁটা ধরল। চাঁদনির গলা দিয়ে কথা বের হচ্ছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চাঁদনি গলায় হাত দিয়ে মুখ দিয়ে কথা বের করার বৃথা চেষ্টা করছে। ওর পাশে দাঁড়িয়ে থাকা লাবিবা আর জাইমা এই কাঠ ফাটা রোদেও কাঁপাকাঁপি করছে। মনে হচ্ছে ওদের খুব ঠান্ডা লাগছে, কিংবা বাচ্চাদের মতো খিঁচুনি এসে গেছে। পুরো ভার্সিটির হাজার হাজার স্টুডেন্ট ওদের দিকে তাকিয়ে আছে আর বলাবলি করছে, আজ ওদের কপালে শনি আছে। কি দরকার ছিল বড় ভাইদের পিছে লাগার? নিশ্চয়ই হিমেল ভাইয়া এখন ওদের পুরো গ্যাং নিয়ে আসবে। ঈশ্বস ওদের গ্যাংস্টার চকলেট বয়টাকে দেখার জন্য আমার মনটা আনচান আনচান করছে। কখন আসবে ওরা? চাঁদনি, জায়মা, লাবিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা স্টুডেন্টের কথাগুলো শুনছে। চাঁদনি মনে মনে বলছে, ওমা এই গ্যাংস্টারটা আবার কে? নিশ্চয়ই দজ্জালের মতো দেখতে হবে। গ্যাংস্টার মানেই তো দজ্জাল। কিন্তু ওই মেয়েগুলো দজ্জালটাকে চকলেট বয় বলছে কেন? চাঁদনি এবার নিজের মাথায় নিজেই থাপ্পড় দিয়ে বলল, আমার মাথায় আসলেই কোনো বুদ্ধি নেই। কি দরকার ছিল ছেলেটার কোনো কথা না শুনেই এভাবে ওভার রিয়েক্ট করে গালে চড় বসিয়ে দেওয়ার? এবার ওই ছেলেটা ওদের গ্যাং নিয়ে এসে কি করবে আমার সাথে আল্লাহ মালুম। ইসস পুরো ভার্সিটির সামনে আমার মান সম্মান এখন নিলামে উঠে যাবে। তবে চাঁদ তোকে হিম্মত হারালে চলবে না। তুইও ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবি। তুই তো অনেক সাহসী মেয়ে তাই না? সো এত কাঁপাকাঁপি করছিস কেন? নিজেকে শান্ত কর। বি কুল চাঁদ, বি কুল। জায়মা আর লাবিবা ভয়ে চুপসে আছে। ওরা দুজনই চাঁদনির দুপাশে দাঁড়িয়ে ওর দুই হাতে খামচাতে খামচাতে লাল করে ফেলেছে। চাঁদনির ওই দিকে খেয়াল নেই। সে নিজেদের কিভাবে সেভ করবে ওই চিন্তায় আছে। কিছুটা দূর থেকে চাঁদনি ওই থাপ্পড় খাওয়া ছেলেটাকে দেখতে পাচ্ছে। ছেলেটার পিছনে অনেকগুলো ছেলে মেয়ে দেখা যাচ্ছে। ওই ছেলেটাকে ক্রস করে পিছন থেকে একটা ছেলে সামনে চলে আসল। ছেলেটাকে দেখে চাঁদনির কাঁপাকাঁপি হঠাৎ করে বেড়ে গেল। ছেলেটা ব্ল্যাক কালার শার্টের সাথে জিন্স কালার প্যান্ট পরেছে। শার্টের প্রথম বাটনটা খোলা। বুকের ভিতর কালো তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। হাতে একটা ব্ল্যাক ওয়াচ। গায়ের রং ধবধবে ফর্সা। ব্ল্যাক শার্টটা তার শরীরে একদম ফুটে আছে। জিম করা সিক্স প্যাক ছেলেটির। মনে হচ্ছে হ্যান্ডসামের ডিব্বা। ঠোঁটগুলো পুরো লাল। চোখগুলো কালো চশমা দিয়ে ঢেকে রেখেছে। ছেলেটি শার্টের হাতা ফোল্ড করতে করতে সামনে এগিয়ে আসছে। উনার পিছনে 4 জন ছেলে, 3 জন মেয়ে। মেয়েগুলো জিন্স আর টপস পরে আছে। 4 জন ছেলের মধ্যে ওই থাপ্পড় খাওয়া ছেলেটাও আছে। ভার্সিটির সবগুলো মেয়ে সামনের ছেলেটাকে দেখে শীষ দিয়ে যাচ্ছে। সব মেয়েরা হা করে তাকিয়ে আছে ছেলেটির দিকে। চাঁদনি বুকে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে সামনের ছেলেটির দিকে। তার বুকের বা পাশটাতে একটা ধুকপুক আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে বা পাশটা এখনই ফেটে যাবে। চাঁদনি ছেলেটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগল, বাপ রে বাপ, এ দেখি আকাশ থেকে হুর নেমে এসেছে। হুরের মতো সুন্দরী দেখতে। কিছুটা থেমে আবার বলল, ধুর বাবা, হুর তো মেয়ে হয়। কিন্তু এ তো ছেলে।
নিশ্চয়ই নূর হবে। হুর, নূর যাই হোক তাতে আমার বাপের কি? কিন্তু ব্যাপার হলো, এই ছেলেটাকে দেখে আমার বুকের বা পাশটাতে এত অসহ্য যন্ত্রণা হচ্ছে কেন? কই কখনো তো কোনো ছেলেকে দেখে বুকে এত অসহ্য ব্যথা হয়নি। হয়তো নতুন কোনো রোগ বাঁধিয়েছি। এমনিতেই আমার মাইগ্রেনের সমস্যা, এখন আবার এই ছেলেকে দেখে নতুন রোগ উকি দিল। ধুর বাবা, ভাল্লাগে না। আমার আব্বু আমাকে চিকিৎসা করতে করতে ফকির হয়ে যাবে। দাঁড়া হুর, তোকে দেখে আমার নতুন রোগ বেড়েছে। এই রোগের ট্রিটমেন্টের টাকা তোকেই দিতে হবে। তোর থেকে কড়ায় গন্ডায় আমার ট্রিটমেন্টের টাকা উসুল করব। এসব ভাবতে ভাবতেই ছেলেটি চাঁদনির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ছেলেটিকে এত সামনে থেকে দেখে চাঁদনির মুখটা হা হয়ে চোখের পলক ফেলতে ভুলে গেছে। ছেলেটি চশমা খুলে যেই না চাঁদনির দিকে তাকালো, চাঁদনি তার প্রতিদিনের স্বপ্নে দেখা জায়মার দেবরের মতো নীলাভ চোখগুলো দেখতে পেল। চাঁদনির শ্বাস পড়া বন্ধ হয়ে যাচ্ছে। তার স্বপ্নে দেখা ওই নীলাভ চোখধারী ছেলেটির সাথে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির চোখগুলো একদম মিলে যাচ্ছে। কোথাও কোনো অমিল নেই। চাঁদনি জায়মার দিকে টলমলে চোখে তাকিয়ে মিনমিন করে বলল, এই জায়মা, তোর দেবর এখানে কি করছে? তোর দেবর যে স্বপ্ন থেকে বাস্তবে চলে আসবে আমাকে আগে বললি না কেন? দেখেছিস সেই নীলাভ চোখ? এই জায়মা, আমি আবার স্বপ্ন দেখছি না তো? আমাকে একটা চিমটি কাটত। জায়মা ও ব্যাককেলের মতো চাঁদনির হাতে চিমটি কেটে দিল। চাঁদনি ব্যথায় কিছুটা কোকিয়ে উঠে একটা মুদ্দু চিৎকার দিয়ে বলল, ইয়েস, আমার স্বপ্ন সত্যি হয়েছে। চাঁদনি জায়মার থেকে মুখ ফিরিয়ে যেই না সামনের দিকে তাকালো, অমনি থাপ্পড় খাওয়া ছেলেটি সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির পাশে দাঁড়িয়ে বলল, নূর, এই অসভ্য মেয়েটাই আমাকে থাপ্পড় মেরেছে পুরো কলেজের সামনে। তুই ওকে এমন শাস্তি দিবি যেন ও নেক্সট টাইম এমন ভুল করতে 100 বার ভাবে। চাঁদনি তো আরও অবাক হয়ে গেল, কারণ তার মনে মনে ঠিক করা নামটার সাথে ওই ছেলেটার নাম পুরোপুরি মিলে গেছে। আদৌ কি এটা সম্ভব? চাঁদনি একের পর এক ঝটকা খেয়েই যাচ্ছে। নূর এবার চোখ লাল করে চাঁদনির দিকে তাকাল। চাঁদনির হাসি মাখা মুখটা চুপসে আমস্যও হয়ে গেছে। নূর দাঁত গিজগিজ করতে করতে বলল, হাউ ডেয়ার ইউ? তোমার সাহস হয় কি করে আমার ফ্রেন্ডের গায়ে হাত তোলার? ভার্সিটিতে প্রথম দিন এসেই সিনিয়র ভাইয়ের গায়ে হাত তুলে দিল? তোমার সাহস তো কম না। ইউ নো, আমাদের দেখলে ভার্সিটির সব ছেলেমেয়েরা হাত উঁচু করে স্যালুট দেয়, আর তুমি কিনা উল্টো থাপ্পড় মেরে দিল? আর ইউ ক্রেজি? হোয়াট এভার, এবার তুমিও প্রস্তুত হয়ে যাও আমার হাতের স্পেশাল থাপ্পড় খেতে। কথা বলেই নূর ডান হাতটা উঁচু করে থাপ্পড় দেয়ার প্রস্তুতি নিচ্ছে। চাঁদনি অসহায়ের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। কিছু বলার নেই তার। দোষ তো ওরই। ইট ছুড়লে পাটকেল তো খেতেই হবে। জায়মা আর লাবিবা চাঁদনিকে বাঁচানোর জন্য কাপা কাপা কণ্ঠে বলে উঠল, সরি ভাইয়া। আসলে ও বুঝতে পারেনি। ও ভেবেছে কোনো অসভ্য ছেলে হয়তো ওকে টিস করার জন্য বুঝে শুনে হাতে গোলাপ ধরিয়ে দিয়েছ। প্লিজ ভাইয়া, ওকে ছেড়ে দিন। চাঁদনি চোখ লাল করে দুজনের দিকে তাকিয়ে বলল, এই তোরা ক্ষমা চাইছিস কেন? তোরা তো কিছু করিসনি। যা করেছি সব আমি করেছি। উনি বকলে আমাকে বকবে, থাপ্পড় দিল আমাকে দিবে। এখানে তোদের মাথা ঘামানোর দরকার নেই। আর আমি তোদের মতো ন্যাকা ন্যাকা মুখ করে সরি বলতে পারবো না। আমার ডিকশনারিতে সরি বলতে কোনো ওয়ার্ড নেই। নূরের রাগ এবার চাঙ্গে উঠে গেল।
নূরের চোখ মুখের অবস্থা দেখে চাঁদনি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। নূর চোয়াল শক্ত করে যেই না হাত উঁচু করে থাপ্পড় লাগাতে গেল অমনি পিছন থেকে কলেজের পিয়ন সুমন হায়দার প্রিন্সিপাল রুম থেকে চিৎকার দিয়ে বলল, নূর ভাইয়া, প্রিন্সিপাল স্যার আপনাকে ডাকছে, প্লিজ তাড়াতাড়ি আসুন। কারো চিৎকারের আওয়াজ শুনে চাঁদনি এবার চোখ খুলে তাকালো। নূর রাগটাকে কন্ট্রোল করে হাতটা উপর থেকে নিচে নামিয়ে থাপ্পড় খাওয়া ছেলেটির দিকে তাকিয়ে বলল, চিন্তা করিস না হিমেল, মেয়েটা এই মুহূর্তের জন্য বেঁচে গেল, পরে ওকে দেখে নিব, আগে আমাদের প্রিন্সিপাল স্যারের রুমে যেতে হবে, জরুরি মিটিং আছে। এ কথা বলেই নূর চাঁদনির দিকে একবার তাকিয়ে বলল, তোমায় আমি পরে দেখে নিব। নূর চশমাটা চোখে লাগিয়ে পিছনে ঘুরে আবার সামনে হাঁটা ধরে। নূরের পিছন পিছন তার পুরো গ্যাংও সামনে হাঁটা ধরে। চাঁদনি বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে হন্তদন্ত হয়ে ব্যাগ থেকে পানির বোতলটা বের করে এক ঢোকে পুরো পানি শেষ করে ফেলল। জায়মা আর লাবিবা চাঁদনির কাণ্ড দেখে মনে মনে হাসছে। ওরা বুঝে গেছে চাঁদনি আজ খুব ভয় পেয়েছে। চাঁদনি তার ঠোঁটের কাছে লেগে থাকা ঘামগুলো বাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল আর মনে মনে বলল, বাপ রে বাপ, আজকের জন্য বেঁচে গেলাম। ভাগ্যিস ঠিক সময়ে প্রিন্সিপাল স্যারের ডাক এসেছিল, না হয় ওই চকলেট নূরটা আমার নরম তুলতুলে গালগুলোতে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিত। এটিটিউড দেখেই তো ভয় পেয়ে গিয়েছিলা। আর যদি থাপ্পড় দিত তাহলে নিশ্চয়ই নিজেকে সেন্সলেস অবস্থায় আবিষ্কার করতাম। যাক বাবা, যা হয়েছে ভালো হয়েছে। আজ কোনো রকমে ঠেলে ঠুলে ক্লাসগুলো করে যাই। কাল থেকে আর ভার্সিটির মুখও দেখব না। লাবিবার কনুইয়ের ধাক্কায় চাঁদনির ধ্যান ভাঙ্গে। চাঁদনি ওদের দিকে তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে বলে, দেখলি আমি যে কাউকে ভয় পাই না। কেমন সোজা হয়ে দাঁড়িয়েছিলাম ওদের সামনে, একটু ও ন্যাকা কান্না করিনি। আমি তো মনে মনে প্ল্যান করে রেখেছিলাম ওই হুড়থুক্কু নূর যখন আমাকে থাপ্পড় দিতে আসবে তখনই আমি ওর হাতটা ধরে মোচড় দিয়ে ভেঙে ফেলব। কিন্তু আপসোস দজ্জালটা বেঁচে গেল। আল্লাহ নিজ হাতে দজ্জালটাকে বাঁচিয়ে দিল। লাবিবা আর জায়মার চাঁদনির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদনি যে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে সেটা ওরা বুঝে গেছে। চাঁদনি লাবিবা আর জায়মার রাগী দৃষ্টি দেখে তোতলিয়ে বলা শুরু করে, চল চল, ক্লাস হয়তো এতক্ষণে শুরু হয়ে গেছে। লাবিবা আর জায়মা চাঁদনিকে রেখে সামনে হাঁটা ধরে। চাঁদনি পিছনে দাঁড়িয়ে ওদেরকে একটা মুচকি দিয়ে সামনে হাঁটা ধরে। তিনজনই ক্লাসে বসে আছে, তাও আবার একই টেবিলে। স্যার এখনো ক্লাসে আসেনি। সবাই স্যারের জন্য ওয়েট করছে। চাঁদনি পা দুলিয়ে গালে এক হাত দিয়ে পুরো ক্লাসটায় চোখ বুলাচ্ছে। জায়মা আর লাবিবা নিজেদের মধ্যে কথা বলছে। কিছুক্ষণ পরই স্যার এসে ঢুকে পড়ল ক্লাসে। সবাই দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছে স্যারের দিকে। স্যাররাও যে এত হ্যান্ডসাম আর ড্যাশিং হয় এটা ওদের জানা ছিল না। লাবিবা সেই কখন থেকে স্যারের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কালো প্যান্টের সাথে সাদা শার্ট টিন করা, গলায় একটা টাই ঝুলিয়ে রেখেছে, চুলগুলো জেল দিয়ে স্পাইক করা, গায়ের রং শ্যামলা, তবে আকৃষ্ট করার মতো, জিম করা বডি, সব মিলিয়ে মাশাআল্লাহ। স্যার ক্লাসে ঢোকার সাথে সাথেই সবাইকে ইশারা করে বলল বসার জন্য। স্যারের কথা মতো সবাই বসে পড়ল। কিন্তু লাবিবা এখনো দাঁড়িয়ে আছে। স্যার আবার লাবিবাকে ইশারা দিয়ে বলল বসার জন্য। তারপর ও লাবিবা দাঁড়িয়ে আছে। চাঁদনি আর জায়মা লাবিবাকে হেঁচকা টান দিয়ে বসিয়ে দিল। লাবিবার এতক্ষণে হুঁশ ফিরল।
চাঁদনি লাবিবাকে ফিসফিসিয়ে বলল, এই তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? স্যারের দিকে কেউ এভাবে তাকায়। মনে হয় সামনে কোনো চকলেট ফ্লেভারের আইসক্রিম দাঁড়িয়ে আছে, টপ করে পুরো আইসক্রিমটা মুখে পুরে নিবি। জায়মা ফিসফিসিয়ে বলল, চুপ কর। স্যার আমাদের দিকে তাকিয়ে আছে। স্যার ওদের তিনজনকে উদ্দেশ্য করে বলল, আশা করি আমাকে দেখা হয়ে গেছে, তাহলে এবার আমরা মূল কথায় আসি। ওরা তিনজনই স্যারের কথায় থতমত খেয়ে গেল। স্যার এবার সবাইকে উদ্দেশ্য করে বলল, আগে আমি আমার পরিচয় পর্বটা সেরে নেই, তারপর না হয় ক্লাস নেওয়া যাবে। আমি জিসান খান। মায়ে 2 দিন হলো এই ভার্সিটিতে যোগ দিয়েছি। আমি আজ থেকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিব। লাবিবা স্যারের নামটা মনে মনে সেট করে নিয়েছে। জিসান এবার সবার পরিচয় এক এক করে জিজ্ঞেস করল। শেষে আসল চাঁদনিদের টেবিল। ওরা দেরি করে এসেছে বলে ওদেরকে লাস্ট টেবিলে বসতে হয়েছে। চাঁদনি দাঁড়িয়ে ওর পরিচয়টা দিল। তারপর এলো লাবিবার পালা। লাবিবা তার পরিচয় দিচ্ছে কম, কিন্তু স্যারকে দেখছে বেশি। স্যারও মনোযোগ দিয়ে লাবিবার কথা শুনছে। তারপর আসল জাইমার পালা। জাইমাও তার পরিচয়টা সুন্দরভাবে দিয়ে দিল। জিসান এবার তার ক্লাসে মনোযোগ দিল। সবাই খুব আগ্রহের সাথে ক্লাসটা এনজয় করছে, কিন্তু লাবিবা এক ধ্যানে স্যারের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে স্যারের সাথে লাবিবার চোখাচোখি হয়ে যাচ্ছে। স্যার ইশারা দিয়ে লাবিবাকে ক্লাসে মনোযোগ দিতে বলে। লাবিবা লজ্জা পেয়ে মুখটা নিচু করে ফেলে। নির্দিষ্ট সময় শেষে জিসান তার ক্লাস শেষ করে বেরিয়ে যায়। তারপর আসে অন্য টিচার। এভাবে পর পর দুটো ক্লাস করে চাঁদনির ক্ষুধা লেগে যায়। কারণ সে সকালে ব্রেকফাস্ট করে আসেনি। চাঁদনি এবার আর চুপ করে থাকতে পারল না। চাঁদনি তার পেটে হাত দিয়ে মুখটা ছোট বাচ্চাদের মতো করে জায়মা আর লাবিবাকে উদ্দেশ্য করে বলল, বইন ক্যান্টিনে চল। পেটের মধ্যে কেমন ঘুটঘুট আওয়াজ হচ্ছে। খুব খিদে পেয়েছে আমার। লাবিবা এক ঢোক গিলে জায়মা আর চাঁদনির দিকে তাকিয়ে বলে, বইন আমি আজ আর ক্লাস থেকে বের হব না। এখন ক্লাস থেকে বের হলে গ্যাংস্টারগুলো যদি আমাদের কোনোভাবে দেখে ফেলে, এবার নিশ্চয়ই পুরো কলেজের সামনে আমাদের ধরে ধরে পিটাবে। চাঁদনি কোমরে 2 হাত দিয়ে নাক মুখ কুঁচকে বলল, শুন, এই চাঁদ থাকতে তোদের কেউ কিছু করতে পারবে না। সরি, মানে আমাদের কেউ কিছু করতে পারবে না। ওই সময় ভাগ্যের জোরে আমার হাত থেকে গ্যাংস্টারটা বেঁচে গেছে, কিন্তু এবার আর বাঁচবে না। চাঁদনি এবার একটু ঢং করে কপাল চাপড়াতে চাপড়াতে বলল, হায় আপসোস, এত বছর তোদের সাথে আছি, তারপর এই সাহসী চাঁদকে তোরা চিনতে পারলি না। সবই আমার কপাল। জায়মা চাঁদনির দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, কমেডি বন্ধ করে চল এবার। চাঁদনি এবার জায়মা আর লাবিবাকে টানতে টানতে ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনের সামনে চলে আসল। ক্যান্টিনে বসে চাঁদনি 3 প্লেট স্পাইসি পাস্তা আর 1 বোতল টমেটো সস অর্ডার করল। চাঁদনি গুনগুন করে গান গাইছে আর আশেপাশে তাকাচ্ছে। জায়মা আর লাবিবা শুকনো ঢোক গিলছে আর আশেপাশে তাকাচ্ছে। নূর সবে মায় প্রিন্সিপাল রুম থেকে বের হল। পিছে তার গ্যাংরাও আছে। ওদের মাঝখান থেকে একজন মেয়ে নূরকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা নূর, তুই কি বাড়িতে ও হাবিব স্যারকে স্যার স্যার বলে ডাকিস? এই পর্যন্ত তোর মুখে আব্বু ডাকটা শুনলাম না। নূর একটা জোরে হাসি দিয়ে মেয়েটির মাথায় থাপ্পড় দিয়ে বলল, মুনা তুই আসলেই একটা বেকুব। কলেজের প্রিন্সিপাল আমার আব্বু হলেও পেশাগতভাবে উনি একজন টিচার। তাই উনাকে কলেজের গণ্ডির ভিতরে যথেষ্ট সম্মান দেওয়া উচিত। কলেজের ভিতর আমাদের কতগুলো রোলস মেনটেইন করে চলতে হয় বুঝলি? ওদের গ্যাং থেকে আরেকজন ছেলে কান্না কান্না মুখ করে বলল, ওহ গড, এই বেকুবটাই আমার ভাগ্যে জুটল।
আর কোনো মেয়ে পেলাম না প্রেম করার জন্য। মুনা এবার চোখ লাল করে ছেলেটির দিকে তাকালো। ছেলেটি ভয় নূরের পিছনে লুকিয়ে গেল। নূর একটা ক্লোজ আপ হাসি দিয়ে মুনাকে উদ্দেশ্য করে বলল, মুনা তুই তো জানিস শিহাব তোকে কতটা ভয় পায়। কি দরকার বল বেচারাকে এভাবে ভয় দেখানোর। শিহাব হয়তো তোর ভয় এখন প্যান্ট ভিজিয়ে ফেলবে। এত বড় কেলেঙ্কারি আমরা ফ্রেন্ড হয়ে সামলাতে পারব না। পুরো কলেজ আমাদের উপর হাসবে। আমাদের প্রেস্টিজ মাটিতে মিশে যাবে। তার চেয়ে বরং আমরা ওই সকালের মেয়েটাকে খুঁজি। ওর একটা ব্যবস্থা করতে হবে। হিমেল ও এবার গর্জন দিয়ে উঠল আর নূরকে উদ্দেশ্য করে বলল, চল ওই অসভ্য মেয়েটাকে খুঁজি। সবাই সবার মতো খোঁজাখুঁজি শুরু করে দিল। হিমেল গেল চাঁদনীদের ক্লাসে ওকে খুঁজতে, কিন্তু কোথাও পেল না। মুনা, ফারিহা, সামান্তা পুরো ক্যাম্পাস তন্ন তন্ন করে চাঁদনীকে খুঁজছে। শেষ পর্যন্ত সবাই ক্লান্ত হয়ে ক্যান্টিনে হাঁটা ধরল। নূর ক্যান্টিনের সামনে গিয়ে হঠাৎ থমকে গেল। চাঁদনীর পুরো মুখটা লাল হয়ে আছে। পাখার বাতাসে চুলগুলো উড়ছে। পাখার নিচে থেকে ও সে ঘামছে। উড়না দিয়ে পুরো মুখটাতে বাতাস করে যাচ্ছে। মুখটা চৌকা করে হু হা করছে। চোখগুলো লাল হয়ে পানি টলমল করছে। দেখেই বোঝা যাচ্ছে ঝাল লেগেছে ওর। নূর একটা টেরি স্মাইল দিয়ে সামনে হাঁটা ধরল। ওর পিছে ওর গ্যাংরা ও হাঁটা ধরল। নূর সোজা গিয়ে চাঁদনীর সামনের টেবিলটাতে ধাম করে বসে পড়ল। জায়মা নূরকে দেখে বসা থেকে উঠে গেল। লাবিবা চাঁদনীর অবস্থা দেখে পানি আনতে গিয়েছিল। লাবিবা পানি হাতে নিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে পড়ল। চাঁদনী ঝালে হু হা করছে আর চোখ বড় বড় করে নূরের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে চাঁদনীর পানি খাওয়া খুব প্রয়োজন। লাবিবা কিছুটা সাহস জুগিয়ে চাঁদনীর সামনে পানির বোতলটা ধরল। চাঁদনী যেই না পানির বোতলটা নিতে যাবে তার আগেই নূর লাবিবার হাত থেকে পানির বোতলটা ছিনিয়ে নিল। নূর গড়গড় করে অর্ধেক পানি খেয়ে শেষ করে ফেলল। তারপর বোতলটা ওর পাশে দাঁড়িয়ে থাকা গ্যাংদের হাতে ধরিয়ে দিল। চাঁদনীর চোখ দিয়ে এবার অর্ঙ্গল পানি পড়া শুরু করল। নূর চাঁদনীর দিকে তাকিয়ে একটা ডেবিল স্মাইল দিয়ে বলল, সরি। তোমার জন্য আনা পানিটা আমি খেয়ে ফেললাম। কি করব বলো? তুমি সকালে যেভাবে আমার মাথাটা গরম করে দিয়েছিলে। উফ ভাবলেই মাথাটায় আবার রাগ চেপে বসে। তাই মাথাটা ঠান্ডা করার জন্য তোমার পানিটা খেয়ে নিলাম। আচ্ছা তুমি আবার মাইন্ড করনি তো? অবশ্য মাইন্ড করলেই বা আমার কি? আমার যখন যেটা ইচ্ছে হবে সেটাই করব। পিছন থেকে সামান্তা চাঁদনীর দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, এই আইটেম গার্ল তোর নাম কি রে? নিশ্চয়ই সখিনা টাইপস কিছু হবে। সামান্তার কথায় সবাই হু হা করে হেসে দিল। চাঁদনী ঝালের জন্য কিছু বলতে পারছে না। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। তবুও সে অনেক কষ্টে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চাঁদ। নূরের গ্যাংয়ের সবাই খিলখিল করে হেসে দিল। হিমেল অট্ট হাসি দিয়ে বলল, চাঁদ তো রাতে উঠে বেবি। কিন্তু তুমি দিনের বেলায় কি করছো? তোমার তো রাতে উঠার কথা। মানুষের নাম নাকি আবার চাঁদও হয়। হাউ ফানি। হিমেলের কথা শুনে সবার হাসির আওয়াজ আরও বেড়ে গেল। নূর ও ওদের সাথে তাল মিলিয়ে হাসছে। নূর চাঁদনীর দিকে তাকিয়ে হেসে হেসে বলল, এই তোরা থামতো। বেচারি এমনি ঝালে চুপসে আছে। তার উপর ওর ঘাটিয়া নামটা নিয়ে এত সুন্দর বিশ্লেষণ করলে সে নিশ্চয়ই এবার লজ্জায় মুখ লুকিয়ে পালাবে। চাঁদনীর নাম নিয়ে কেউ ঠাট্টা বিদ্রূপ করলে ওর একদম সহ্য হয় না। চাঁদনীর কাছে ওর নামটাই পৃথিবীর বেস্ট একটা নাম। লাবিবা জায়মার কানে কানে ফিসফিসিয়ে বলে, আমি সিউর চাঁদ এখন খুব রেগে যাবে।
আল্লাহই জানে এখন ও রেগে গিয়ে কি ব্ল্যান্ডার করে ফেলে। চাঁদনি এবার চোখ মুখ লাল করে সোজা বসা থেকে উঠে গেল। উঠেই টেবিলে রাখা সসের বোতলটার উপর তার চোখ গেল। সসের বোতলটা হাতে নিয়েই সে গড়গড় করে নূরের গায়ে সব সস ঢেলে দিল। নূরের পুরো শরীর সসে মাখামাখি হয়ে গেছে। নূর এবার চোখ মুখ লাল করে বসা থেকে উঠে গেল। নূরের গ্যাংয়ের সবাই খুব রেগে গেল। সামান্তা এসে ওর হাতে থাকা পানির বোতলটা চাঁদনির পুরো শরীরে ঢেলে দিল। চাঁদনি অলরেডি কাক ভেজা হয়ে গেছে। নূর রাগে গিজগিজ করতে করতে চাঁদনির দিকে এগুচ্ছে। চাঁদনি পিছু হাঁটতে হাঁটতে দেয়ালের সাথে লেগে গেল। নূর একেবারে চাঁদনির শরীরের সাথে লেগে গেছে। নূরের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। মনে হচ্ছে এখনই চাঁদনিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। চাঁদনি ভয়ে চোখগুলো খিচে বন্ধ করে ফেলল। পানিতে ভিজে চাঁদনির চুলগুলো চুপসে গেছে। গোলাপি ঠোঁটগুলো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। দেখে মনে হচ্ছে ওর খুব শীত লাগছে। চাঁদনির উড়োনাটা গায়ের সাথে একদম লেগে গেছে। ওর পুরো শরীর স্পষ্ট বোঝা যাচ্ছে। নূর হঠাৎ কি মনে করে চাঁদনির থেকে সরে গেল। নূর তার গ্যাংয়ের মেয়েগুলোর দিকে তাকাল। সবাই টপস পরে আছে। শুধু সামান্তা টপসের সাথে গলায় একটা উড়না ঝুলিয়ে রেখেছে। নূর সামান্তার গলা থেকে টান দিয়ে উড়োনাটা নিয়ে চাঁদনির গায়ে জড়িয়ে তার শার্টটা মুছতে মুছতে সামনে হাঁটা ধরল। নূরের এমন আচরণে চাঁদনি কিছুটা অবাক হয়ে গেল। চাঁদনি এবার তার নিজের দিকে তাকাল। ওর পুরো শরীর ভিজে গেছে। পুরো শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদনি এবার বুঝতে পারল নূর কেন ওর সাথে এমন আচরণ করেছে। সামান্তা চাঁদনির দিকে চোখ লাল করে তাকিয়ে সামনে হাঁটা ধরল। সবাই এক এক করে ক্যান্টিন ত্যাগ করল। চাঁদনি এখনো দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। লাবিবা আর জায়মা দৌড়ে এসে চাঁদনির গায়ে উড়োনাটা ভালো করে জড়িয়ে দিল। চাঁদনি উড়োনাটা আঁকড়ে ধরে দুজনকে দুপাশে ঠেলে দিয়ে সামনে হাঁটা ধরে। লাবিবা আর জায়মা ও চাঁদনির পিছু পিছু সামনে হাঁটা ধরে। চাঁদনি, লাবিবা আর জায়মা গেইটের সামনে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। ওমা কোথা থেকে নূর বাইক নিয়ে এসে চাঁদনির সামনে দাঁড়িয়ে পড়ল। চাঁদনি চোখ লাল করে তাকিয়ে আছে নূরের দিকে। নূরের গায়ের ব্ল্যাক শার্টটা ভিজে চিপচিপ হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে শার্টটা মায় পানি দিয়ে ওয়াশ করে আবার পরে নিয়েছে। নূর দাঁত কিরমির করে বলল, তোমার ভাগ্য খুব ভালো। বারবারই তুমি আমার হাত থেকে বেঁচে যাও। আমার শার্ট নোংরা করার শাস্তি তোমাকে পেতেই হবে। নেক্সট টাইম ধরলে আর ছাড়ব না। এ কথা বলেই নূর বাইক স্টার্ট করে দিল। চাঁদনি ভয়ে শুকনো ঢোক গিলে মনে মনে বলল, নূরের বাচ্চা, তুই আমার ভার্সিটি লাইফটা অতিষ্ঠ করে তুলছিস। দাঁড়া, বাড়িতে গিয়ে আয়মন ভাইয়াকে ফোন করে বলল, দেখ ভাইয়া তোদের ভার্সিটির কি অবস্থা। ভার্সিটিতে পড়ালেখার নামে র্যাগিং চলে। এ কথা বলেই চাঁদনি একটা খালি রিকশা পেয়ে উঠে পড়ে রিকশায়। জায়মা ও চাঁদনির পাশে বসে পড়ে। লাবিবার বাড়ি উল্টো দিকে, তাই সে অন্য রিকশা করে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর চাঁদনি বাড়িতে গিয়ে পৌঁছে গেল। চাঁদনি রুমে গিয়েই কাবার্ড থেকে একটা সালোয়ার স্যুট বের করে ওয়াশরুমে ঢুকে যায়। চলবে।